যে দেশের প্রধানমন্ত্রীর অবস্থান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে অবস্থান জিরো টলারেন্স। যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত ছুটে বেড়ান মাদকের বিরুদ্ধে তাঁর সরকারের অবস্থান জানান দিতে। যে দেশের পুলিশ প্রধান, র্যাব প্রধান, বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ কোস্ট গার্ড, সেই সঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সব বিভাগের অবস্থান জিরো টলারেন্স। যে দেশে একটি নাগরিকও খুঁজে পাওয়া যাবে না যিনি মাদকের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। সে দেশে মাদক আসে কি করে? সে দেশে প্রতি বছর ৮০ লক্ষ মানুষ মাদকে কিভাবে সংক্রমিত হয়, মাদক গ্রহণ করেন। বর্তমানে বাংলাদেশে ৮০ লক্ষ থেকে ১ কোটি মাদক সেবী রয়েছে। কি করে এই সংখ্যা ১ কোটিতে পৌঁছানো? নানান প্রশ্ন। মাদকের ভয়াবহতা, মাদক কি করে ধ্বংস করছে নতুন প্রজন্মকে, মাদক কি করে সমাজে অস্থিরতা তৈরি করছে, সন্ত্রাস বাড়াচ্ছে, কিশোর গ্যাং নামে ভয়াবহ আরেক প্রজন্মকে ঠেলে দিচ্ছে আগামীর রাষ্ট্রে। নানান প্রশ্ন খুঁজব আজকের এসএটিভি সংলাপে। আমার সঙ্গে রয়েছেন গুরুত্বপূর্ণ প্যানেল, দেব তথ্য, অনুসন্ধানী রিপোর্ট এবং সরকারের অবস্থান। সঙ্গে রয়েছেন ১ ডজনেরও বেশি মানুষ যারা মাদকের বিরুদ্ধে কাজ করছেন। মাদক বিষয়ে তাদের অবস্থানও জিরো টলারেন্স। এরকম একটি শক্তিশালী প্যানেল নিয়ে হাজির হয়েছি এসএটিভি সংলাপের আজকের অনুষ্ঠানে। প্রত্যেককে আমন্ত্রণ। আপনাদের সঙ্গে থাকব আমি রাশেদ কাঞ্চন। কারণ কোনো দেশের পেশাজীবী সংগঠন যখন কোনো অনুষ্ঠানে কথা বলেন, তিনি স্বার্থ দেখেন পেশাজীবী সংগঠনের। সরকারের কর্মকর্তারা যখন কথা বলেন সরকারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে। রাজনৈতিক নেতারা যখন কথা বলেন তখন রাজনৈতিক দলের এজেন্ডা নিয়ে কথা বলেন। জনগণ যদি হয় রাষ্ট্রের মালিক, জনগণ যদি হয় সকল ক্ষমতার উৎস, তাদের পক্ষে কথা বলবে কে? আজকে থাকবো স্টুডিওতে আগামী ১.৫ ঘন্টা। তর্ক হবে, বিতর্ক হবে, তথ্য দিব, অনুসন্ধানী রিপোর্টও দিব, শোনাবো সংশ্লিষ্ট সকলের অবস্থান মাদকের বিরুদ্ধে। আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনামটি হবে এরকম: মাদকের ভয়াবহ ছবল, লাগাম টেনে ধরবেন কে? আসুন অনুষ্ঠানে ফিরে যাই। গত ১ সপ্তাহ জুড়ে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এসএটিভি মাদক বিষয়ে সিরিজ রিপোর্ট এবং বিশেষ রিপোর্ট, এক্সক্লুসিভ রিপোর্টও করেছে। প্রথমে আপনাদের দেখাবো সেই রিপোর্টটি। ঘনবসতিপূর্ণ দেশ হওয়ায় বাংলাদেশকে ভালো বাজার হিসেবে বেছে নিয়েছে মাদক সিন্ডিকেটগুলো। এসব মাদক দেশে প্রবেশ করছে ভারতের সঙ্গে ৪,১৫৬ কিলোমিটার আর মিয়ানমারের সাথে ২৭১ কিলোমিটার সীমান্ত দিয়ে। প্রতিবেশী রাষ্ট্র দুটি থেকে মাদকদ্রব্য দেশে প্রবেশে নানা কৌশল অবলম্বন করে আন্তর্জাতিক মাদক কারবারিরা। যারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করে, যারা বিগ ডিলার, মানে তাদের কিন্তু আসলে আলটিমেটলি তারা এই সমস্ত জায়গাগুলোকে বেছে নেয়। মাদক চোরাচালানে আন্তর্জাতিক রুট মিয়ানমার, থাইল্যান্ড, লাওস এর গোল্ডেন ট্রায়াঙ্গেল এবং পাকিস্তান, আফগানিস্তান, ভারতের গোল্ডেন ক্রিসেন্ট এর কেন্দ্রে অবস্থান বাংলাদেশের। আমাদের একদিকে মায়ানমার, একদিকে ভুটান, নেপাল, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই যে অঞ্চলটা, বেল্টটা, এই জন্য একদিকে গোল্ডেন ক্রিসেন্ট, একদিকে গোল্ডেন ট্রায়াঙ্গেল। এবং বাংলাদেশকে এই মাদক মাফিয়া চক্ররা ট্রানজিট বা রুট হিসেবে বাংলাদেশকে ব্যবহার করে। সীমান্তবর্তী ৩২টি জেলার ২৫০টি পয়েন্ট মাদকের প্রবেশপথ। মিয়ানমারের সাবাইগন, তমরু, মুয়াংডুর মতো ১৫টি পয়েন্ট, টেকনাফের সেন্ট মার্টিন, শাহপরীর দ্বীপ, কক্সবাজার হাইওয়ে, উখিয়া, কাটাপাহাড়, বালুখালী, বান্দরবনের অর্ধশত স্পট দিয়ে দেশের ঢোকে মরণঘাতী ইয়াবা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবে বিভিন্ন সংস্থা ২০০৯ সাল থেকে ২১ সালের জুলাই পর্যন্ত ৮.৫ লাখ মামলায় অভিযুক্ত প্রায় ১১ লাখ। এ সময় ২৫ কোটি ইয়াবা, প্রায় ৩,০০০ কেজি হেরোইন, ৬০ লাখ কেজি গাঁজা ও ১০০ কোটি বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তবে বেসরকারি সংস্থার হিসেবে এই সংখ্যা আরও বেশি। যে পরিমাণ ধরা হচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ মাদক কিন্তু ব্যবহৃত হচ্ছে। এই যে সাপ্লাইটা আসছে, এর কারণে কিন্তু ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে, এবং ডিমান্ডটা বৃদ্ধি পাচ্ছে বলে এই সাপ্লাইটাও বৃদ্ধি পাচ্ছে।
সীমান্তে প্রবেশের পর মাদকের চালান দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে অভিনব কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। মাদকের যদি ডিমান্ড থাকে সেই ক্ষেত্রে যতই আমরা উদ্ধার অভিযান করি বা যতই আমরা মাদক উদ্ধার করি সেই ক্ষেত্রে বিভিন্নভাবে তারা নৌকাতে জেলের বেশে তারা মাদক পরিবহন করছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি ফলের ভিতরে, ডাবের ভিতরে করে, কাঁঠালের ভিতরে করে, নারিকেলের ভিতরে করে তারা মাদক পরিবহন করছে। যদি আমাদের সমাজ এবং আমাদের পরিবার নজর না দেয় সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে মাদক পরিবহন বা মাদক চোরাকারবারির দমন করা অনেকটাই ডিফিকাল্ট। উপকূলীয় অঞ্চলে মাদকের চোরাচালান প্রতিরোধে নজরদারি বাড়াতে সীমান্তে সিসিটিভি স্থাপনের পরামর্শ দেন কোস্ট গার্ডের উপপরিচালক। আমাদের উপকূলীয় অঞ্চলে এবং আমাদের সীমান্ত এরিয়াতে যদি আমাদের 24 আওয়ার সার্ভেলেন্স সিস্টেম থাকতো উইথ ভিডিও ক্যামেরা, আয়ার ক্যামেরা এবং মনিটরিং সিস্টেম, এটার মাধ্যমে হলে যদি আমরা এস্টাবলিশ করতে পারতাম তাহলে এই জিনিসটা অনেক সুবিধা হতো আমাদের ডিটেক্ট করা। কারণ আমরা দেখা যাচ্ছে যে 24 আওয়ার্স পেট্রোল করছি কিন্তু ওরাও আমাদেরকে মনিটর করছে, মাদক কারবারিরা, যে এরাদের পেট্রোলে কখন গ্যাপটা আছে, সেই গ্যাপটার মধ্যেই তারা চেষ্টা করে যে মাদকটা আমাদের দেশে প্রবেশ করানোর। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জানান, মাদক নির্মূলে চলমান কর্মকাণ্ডের পাশাপাশি নতুন কৌশলও প্রণয়ন করা হচ্ছে। অপারেশনের সঙ্গে ল এনফোর্সমেন্ট এজেন্সি যারা আছেন তারা সবাই নিরন্তর কাজ করার ফলেও মাদকের যে প্রসারতা এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে বলেই গণমাধ্যম এবং যারা সমাজ নিয়ে চিন্তিত তারা কিন্তু আমাদেরকে অবহিত করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এবং যারা এই মাদকের বিরুদ্ধে কাজ করছেন, আমাদের সকলের মধ্যে একটি বোধ জন্মেছে এই প্রচলিত ধারায় যে মাদক অপারেশন আমরা চালিয়ে যাচ্ছি সেটির বাহিরেও কাজ করার সুযোগ রয়েছে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছার অভাবকে দায়ী করেন বিশেষজ্ঞরা। নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান এবং একই সাথে ল এনফোর্সমেন্ট এজেন্সির কঠোরতা যদি অবলম্বন করা হয় তাহলে। সোহান খান, এসএটিভি, ঢাকা। দর্শক, আপনারা রিপোর্টে দেখছিলেন অধ্যাপক ডক্টর জিয়া রহমান এবং অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী এই রিপোর্টে আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলছিলেন। দুজনকে আমরা বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছিলাম। রিপোর্টে আপনারা যা বলেছেন তাতে সম্পাদকীয় নীতিমালার কারণে অনেক কথাই আমরা সম্প্রচার করতে পারিনি, কিন্তু এ দুজন বিশিষ্ট ব্যক্তিকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আরও বিস্তারিত বলার জন্যে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা দুজনে আমাদের কথা রেখেছেন। আমি শুরুটা করতে চাই অধ্যাপক ডক্টর অরূপ রতন চৌধুরী, আপনাকে দিয়ে। ৭১ যুদ্ধ করেছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্যে। আপনার আরেক যুদ্ধ চলছে মানুষ অর্থাৎ মাদকদ্রব্য এবং নেশা নিরোধ সংস্থা নিয়ে। কোন যুদ্ধটি দীর্ঘতর, কোন যুদ্ধটি কঠিন হচ্ছে আপনার জন্য? অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আপনি এসএটিভির এই জনপ্রিয় টিভি চ্যানেলে এই মাদক বিষয়ে আলোচনার জন্য সূত্রপাত করার জন্য। দেখেন, মাদক এমন একটি বিষয় যেটি আমি ৭১ মুক্তিযুদ্ধে, আপনি যে প্রসঙ্গটি তুললেন, মুক্তিযুদ্ধে আমরা ৯ মাস যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, কিন্তু মাদকের বিরুদ্ধে যে যুদ্ধটা আমাদের চলছে সেটা হচ্ছে যে আমাদের এই দেশটা আমরা স্বাধীন করেছি, কিন্তু আমাদের যে প্রজন্ম, যে সময় আমরা যুদ্ধে গিয়েছিলাম, আমার ১৮ বছর বয়স ছিল, তখন আমরা ছিলাম তরুণ টকবগে, তখন যে আমাদের মনের মধ্যে যে একটা আশা আকাঙ্ক্ষা, দেশপ্রেম সব কিছুই ছিল, কিন্তু এখনকার নতুন প্রজন্মের মধ্যে সেই দেশপ্রেম, সেই আশা আকাঙ্ক্ষা সব কিছু প্রতিফলিত হতে দেখছি না। এই কারণে যে তারা সামাজিক অবক্ষয়ের কারণে এই মাদকের করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে, এবং তার এই প্রজন্ম যদি আমরা রক্ষা করতে না পারি আজকে, তাহলে পরে আমাদের জাতির মেরুদণ্ড যেটা আমরা বলি তরুণ যুব সমাজ, তাহলে ধ্বংস হবে। তাহলে জাতির ভবিষ্যৎ কী? সুতরাং এই যুদ্ধটা আমার শুরু হয়েছে প্রায় 40 বছর আগে থেকে। আমি ধূমপান দিয়ে প্রথমে শুরু করি, কারণ মাদকের অনেকগুলো কারণ আছে, যেগুলো হচ্ছে কৌতূহল থেকে হয়, পিয়ার গ্রুপ প্রেশার থেকে হয়, পারিবারিক পরিবেশ থেকে হয়, ধর্মীয় অনুভূতির অভাবে হয়, আমাদের শিক্ষায় মাদকের বিষয়টি অনুপস্থিতির কারণে হয়, মাদকের সহজলভ্যতার কারণে হয়। আরেকটি কারণ হচ্ছে ধূমপান। অর্থাৎ ধূমপান হচ্ছে মাদকের নাটের গুরু। আমাদের গবেষণায় আমরা দেখেছি মাদকাসক্তদের মধ্যে 98% হচ্ছে ধূমপান থেকেই আসে, এই নেশাটা শুরু হয়। আমাদের সঙ্গে আরও আছেন সমাজবিজ্ঞানী এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ক্রিমিনোলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ডক্টর জিয়া রহমান। আপনি আমাদের রিপোর্টটি দেখলেন, রিপোর্টে আপনিও বক্তব্য দিয়েছেন। বাস্তবতা
আসলে কতখানি ভয়াবহ এবং এই মাদকের লাগাম টেনে ধরবেন কে? ডক্টর জিয়া রহমান। ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমি নিজেও আমার এখন বর্তমানে ড্রাগের উপর দুটো গবেষণা চলছে। অ্যাকচুয়ালি আমরা গত 5-7 বছর ধরে আমি আমার বিভাগের পক্ষ থেকে 3টি প্রধান অপরাধকে আইডেন্টিফাই করেছি। তার একটি হচ্ছে টেরোরিজম, দ্বিতীয়টি হচ্ছে আপনার ড্রাগ, এবং থার্ড হচ্ছে সাইবার ক্রাইম, যেটা আমাদের একটা কন্টিনিউয়াস প্রসেস ফ্রম একাডেমিক পয়েন্ট অফ ভিউ। তো এটা আলটিমেটলি আমরা হ্যাপি যে গভর্নমেন্ট প্রথম দুটো ক্রাইমকেই তারা জিরো টলারেন্সের মধ্যে নিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আপনি দুটোকে যদি একটু কম্পেয়ার করেন তাহলেই এর ভয়াবহতাটা বুঝতে পারবেন। একই সাথে এর বিরুদ্ধে আমরা আসলে, আপনি যে কথাটা শুরু করেছিলেন, আসলে কতটুকু যুদ্ধ ঘোষণা আসলে করেছি এবং আসলে কতটুকু যুদ্ধ করছি। টেরোরিজমের ক্ষেত্রে যদি আপনি দেখেন প্রকৃত অর্থেই আমরা আসলে, যদিও আমাদের একটা বড় হলি আর্টিজান ইনসিডেন্টের পরেই আমাদের হয়তো টনকটা নড়েছে, কিন্তু আমরা খুব দ্রুততার সাথে সামলে নিয়েছি, ইনস্টিটিউশনালাইজ করেছি, কাউন্টার টেরোরিজম ইউনিট করেছি, এবং আপনি দেখেছেন যে ইন্টারপোলের মতো সংগঠন কিন্তু আমাদেরকে স্বীকৃতি দিচ্ছে যে টেরোরিজমে আমাদের সাকসেস রেট ভেরি হাই। দ্যাট মিনস আমরা যেভাবে কনসেন্ট্রেট করেছি এটাকে টেরোরিজমের প্রিভেনশন, শুধুমাত্র রিঅ্যাক্টিভ পুলিশিং না, আমরা দেখতে পাচ্ছি থেকে কিন্তু টেরোরিজম আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় অপারেশন হচ্ছে এবং এদেরকে ধরা হচ্ছে। কিন্তু মাদকেরটা যদি কম্পেয়ার করেন আপনি দেখবেন এটা জিরো টলারেন্স আছে। এটা আমি খুব বেশি হয়তো হয়ে যাবে যে কাজীর গরু কেতাবে আছে গোয়ালে নেই, আমি সেভাবে বলতে চাচ্ছি না, কিন্তু আসলে ঘটনাটা কোনো না কোনোভাবে আপনি দেখবেন যে কনসেন্ট্রেশনটা আলটিমেটলি শুধুমাত্র ইউজার কিংবা যারা ক্যারিয়ার, যারা ট্রাভেল করছেন নিয়ে মানে যারা বহন করছে তাদেরকেই কিন্তু আসলে আলটিমেটলি টার্গেট করা হচ্ছে। কিন্তু আপনি যদি মাদক দ্রব্যকে নিয়ন্ত্রণ করতে, দিস ইজ নট এ ভেরি ইজি ওয়ে টু জাস্ট কন্ট্রোল মানে ড্রাগ অ্যান্ড আদার থিংস, ইন এ সেন্স যে এটা একটা প্রচণ্ড আকর্ষণ আছে। আপনি এটা যখনই একটি মডার্নাইজ সোসাইটি মডার্নাইজেশনের দিকে যায়, সারা পৃথিবীতে আপনি দেখবেন যে একটা বিশেষ করে ইয়াং জেনারেশন তারা ভালনারেবিলিটির মধ্যে চলে যায় সোশ্যাল চেঞ্জের সাথে, এবং সেখানে আরও অনেক বিষয় আছে, আমি সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু আমি বলছি যে এটাকে যে নিয়ন্ত্রণ করার একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ের মধ্যে যদি আপনি না আনেন, আপনি দেখেন স্টেক হোল্ডারগুলো কারা কারা, আপনি দেখেন ইউজার, আপনি যদি ধরেন আপনি বন্ধ করে দিলেন, আপনি একদম বর্ডার বন্ধ করে দিলেন, ইউজারের ব্যাপারে যদি আপনি টেক কেয়ার না করছেন তাহলে কি হবে? তাহলে সেই ইউজার তো মরে যাবে, তার মানে তার রিহ্যাবিলিটেশনের ব্যাপার, কাউন্সেলিংয়ের ব্যাপার। আমি সাইমultaneously 3টি স্টেক হোল্ডারের কথা বলছি, ইউজার, যারা কাউন্সিল করছে, রিহ্যাবিলিটেশন মধ্যে রাখছে, এবং একই সাথে আপনার পোরাস বর্ডার, যেটা আপনার কোস্টগার্ডের ভদ্রলোক বললেন, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি 9/11-এর পরে ইউনাইটেড স্টেটস তারা FBI থেকে তারা হোমল্যান্ড সিকিউরিটি করেছে, এখন সেখানে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ এমপ্লয়মেন্ট তারা জেনারেট করেছে শুধু এটাকে। এবং আপনি জানেন যে ইউনাইটেড স্টেটসের মানে মেক্সিকান বর্ডারে তাদের ডিপ্লয়মেন্ট এবং তাদের অ্যাক্টিভিটিস কি, তার মানে আপনি বর্ডারকে আপনি পোরাস বর্ডারে রেখে তো আপনি এটা করতে পারছেন না। এরপরে আছে রেগুলেটরি বডিজ, এরপরে আছে একেবারে ড্রাগ ডিলার যারা আছে, যারা ভয়ঙ্কর, এবং তারপরে আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সি। তো এতগুলো জায়গা থেকে আপনি যদি সব জায়গায় আপনাকে অ্যাড্রেস করতে হবে, আপনি যদি শুধু একটা জায়গায় অ্যাড্রেস করেন তাহলে কিন্তু এই জিরো টলারেন্স কার্যকরী হবে না। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর জিয়া রহমান। আপনি যেই পলিসিটার কথা বলছেন সেটি হচ্ছে একটা কম্পোজিট, কম্প্রিহেন্সিভ, কমপ্লায়েন্ট অ্যান্ড কনক্রিট একটা প্রজেক্ট নিয়ে আসতে হবে যাতে ড্রাগসকে কন্ট্রোল করা যায়। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, ড্রাগস নিয়ে লিখছেন সাংবাদিক, মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক সোহেলি জাহান। আমাদের সঙ্গে রয়েছেন নজিবুল ইসলাম, সভাপতি, কক্সবাজার পৌর আওয়ামী লীগ। কক্সবাজার ইজ ওয়ান অফ দ্য স্পটলাইট ফর ড্রাগস। প্রিয় দর্শক, সেখানকার সভাপতি কক্সবাজার পৌর আওয়ামী লীগ, তিনি আমাদের সঙ্গে রয়েছেন নজিবুল ইসলাম। তার জন্য আজকে কঠিন প্রশ্ন অপেক্ষা করছে। আপনারা যে রিপোর্টটি দেখলেন সেই রিপোর্টটি ঝুঁকি নিয়ে করেছিলেন আমাদের রিপোর্টার সোহান খান, তিনিও আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। আমরা সম্পাদকীয় নীতিমালার কারণে তার রিপোর্টের অনেকগুলো জায়গায় আমরা কন্ট্রোল করেছি, কিন্তু আজকে তাকে বলার স্বাধীনতা দিব। স্টুডিওতে সোহান, নাজিবুল ইসলাম, সোহেল জাহান, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ। কিন্তু আমরা অনলাইনে পাচ্ছি আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে। আমি দেখতে পাচ্ছি লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার, অধিনায়ক র্যাব 5 অর্থাৎ রাজশাহী থেকে,
AKM হাফিজ আক্তার, গোয়েন্দা পুলিশের প্রধান, তিনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। নুরুজ্জামান শরীফ, পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা। দর্শক, এই প্রসঙ্গে একটু বলতে চাই, মিয়ানমার ইজ নট অনলি পুশিং রোহিঙ্গাস টু বাংলাদেশ, দে আর পুশিং ড্রাগস, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান। এ ব্যাপারে মিয়ানমারের বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম রয়েছেন, তাঁর সঙ্গে বিস্তারিত আলাপ করব। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, টেকনাফ বিশেষ জোন। আরও অতিথিবর্গ আমাদের সঙ্গে যোগ দিবেন। আমি একটু অনলাইনে কথা বলতে চাই মাদকের রুট নিয়ে। প্রথমেই আমন্ত্রণ জানাবো মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম আপনাকে। আপনি মিয়ানমারে অর্থাৎ ইয়াঙ্গুনে কর্মরত ছিলেন। আমি বলছিলাম মিয়ানমার ইজ নট অনলি পুশিং রোহিঙ্গাস টু বাংলাদেশ, দে আর অলসো পুশিং ড্রাগস টু দ্য কান্ট্রি। ধন্যবাদ। আসলে আমার বক্তব্যের শুরুতে দুটো জিনিস আমি একটু স্পষ্ট করে দিই। একটা হচ্ছে আই ওয়াজ প্লেসড ইন সিটওয়ে, আরাকানেই ছিলাম আমি, রেঙ্গুনে না। আই ওয়াজ দ্য হেড অফ দ্য মিশন দেয়ার। এখন মাদকের রূপটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আসলে এই আমাদের এখান থেকে আপনার এটা আরাকান বা রেঙ্গুন বা এখানে নয়, এটা হচ্ছে শান স্টেট, মিয়ানমারের যে শান স্টেট আছে এবং অপোজিটে চায়না, সেখানে কোকাং অঞ্চল আছে যেখানে ওয়া আর্মি রাজত্ব করে। সেখানে এটা মিয়ানমার সেনাবাহিনীরও খুব বেশি ইনফ্লুয়েন্স সেখানে নাই। সে অঞ্চলে আপনার শানের এই কোকাং যে অঞ্চলে, নর্থ কোকাং অঞ্চলে এই মাদকের যতগুলি আপনার যেই উপাদানগুলি প্রয়োজন হয় সেই জিনিসগুলো সেখানে উৎপাদিত হয়। এবং সেখানে আপনার আজকে বাংলাদেশে যেই ধরনের মাদক প্রবেশ করছে, বিশেষ করে আমাদের দক্ষিণ সীমান্তে, তার মূল উৎপত্তিস্থল হচ্ছে এই কোকাং অঞ্চলে শান স্টেটের, যেখানে ওয়ার আর্মির রাজত্ব। ওয়ার আর্মি এমন একটা জিনিস, সেখানে তাদের অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে শুরু করে অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন সমস্ত কিছু, শক্তিশালী একটা সেনাবাহিনী তাদের সেখানে আছে। সেখানে আমার জানা মতে এখনো চাইনিজ একজন বিলনিয়ার আছে, হু ইজ দ্য মেইন স্পন্সর অফ দিস, এই যে মাদকের উৎপাদন, সেখানে বাজারজাতকরণ এবং সেখানে এই যে আজকে ক্যারিয়ার থেকে শুরু করে সবকিছু দেখভাল করার জন্য। এখন প্রশ্ন আসছে, এটাকে বাংলাদেশ এখান থেকে উৎপাদনের যে অঞ্চল বা উৎপাদিত দ্রব্য বাংলাদেশে প্রবেশ না করার জন্য যে ব্যবস্থাগুলি গ্রহণ করবে, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অঞ্চলে মাদক উৎপাদনে ব্যাঘাত ঘটানো। সেখানে যে আপনার কাঁচামাল যেটা উৎপাদন হয় এই শান স্টেটে বা কোকাং অঞ্চলে, সেটাকে অ্যাড্রেস করা। সেটাকে অ্যাড্রেস করতে গেলে, এই রোডটাকে বন্ধ করতে গেলেই বাংলাদেশকে প্রয়োজন হবে আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ সংস্থা যারা আছে, যারা এই কিছুদিন আগেও আমরা দেখেছি আমেরিকান একটু আগেই বলছিলেন আমাদের প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, উনি যেটা বলছিলেন, একই সাথে সারা বিশ্বব্যাপী একটা অপারেশন চালিয়েছিল হোমল্যান্ড সিকিউরিটি বা FBI এর নেতৃত্বে। সেরকম একটা ব্যবস্থাপনার মাধ্যমে যদি কোকাং অঞ্চলকে নিউট্রালাইজ করা যায়, কোকাং অঞ্চলকে বা ওয়ার আর্মিকে সেখানে নিউট্রালাইজ করা যায় মাদক উৎপাদন থেকে, তাহলে বাংলাদেশ সেখান থেকে পরিত্রাণ পেতে পারে বলে আমার সবচেয়ে বেশি। জি, মেজর ইমদাদ, ফেয়ার এনাফ, গুড পয়েন্ট। মেজর ইমদাদ, ফেয়ার এনাফ, গুড পয়েন্ট। আপনি বাংলাদেশের সীমান্তের পূর্বাঞ্চলের একটি চিত্র আমাদের কাছে পরিষ্কার করেছেন। আমরা একটু পশ্চিমাঞ্চলের চিত্র নিতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার। তিনি হচ্ছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 5 এর কমান্ডিং অফিসার, অধিনায়ক। আমরা লেফটেন্যান্ট কর্নেল জিয়াকে সাথে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি ইউ হ্যাভ ডান এ ওয়ান্ডারফুল সার্ভিস। থ্যাংক ইউ ফর ইউর সার্ভিস টু দ্য নেশন। লেফটেন্যান্ট কর্নেল জিয়া, আপনার কাছে জানতে চাই, পশ্চিমাঞ্চলের সীমান্তের কথাও উঠে আসছে রিপোর্টিংয়ে, গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। আপনার অবস্থানটা যদি একটু ব্যাখ্যা করতেন, আসলে আপনারা কতটা নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন পশ্চিমাঞ্চলকে? কারণ আমরা যদি মিয়ানমারকে একটি ভালনারেবল বর্ডার এরিয়া ধরে থাকি, আমাদের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার, সেখানকার অবস্থাটা আপনি যদি একটু বলতেন। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এসএটিভিকে আমাকে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলতে দেওয়ার জন্য। আপনারা সবাই জানেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা মাদক নিয়ে অনেক কাজ করি। আমি এতক্ষণ আপনাদের শুনছিলাম বিভিন্ন যে
বক্তা আছে তাদের কথা শুনছিলাম, আমি গ্রাউন্ডে কিছু কথা বলি। আমাদের কাছে যে জাস্ট 6 মাসের যে স্টেটটি আমার কাছে আছে, 1 এপ্রিল থেকে শুরু করে 30 আগস্ট পর্যন্ত, আপনি যদি দেখেন আমাদের ব্যাটালিয়নে আমাদের দেশে মোটামুটি 4টা মাদক প্রধান, তাই না? হেরোইন, পেন্সিলিন, ইয়াবা এবং গাঁজা। আমাদের এই 4টা মাদকের ক্ষেত্রেই আমাদের রুট কিন্তু খুব মানে প্রি-ডিফাইন্ড। আমার কাছে যে গত 6 মাসের যদি স্টেটটা দেখেন, মোট আমরা 15টি র্যাব মিলে 118 কেজি হেরোইন ধরেছি, যার ভিতরে 75 কেজি শুধুমাত্র রাজশাহীতেই ধরেছি। শুধুমাত্র রাজশাহীতেই 75 কেজি হেরোইন ধরা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে যদি বলেন শুধুমাত্র এই রুটটা দিয়ে ছাড়া বাংলাদেশে আসলে হেরোইন ঢোকার তেমন কোনো জায়গা নাই। আপনি যদি আমাকে ইয়াবাটা বলেন, মোট ইয়াবা আমরা যা ধরেছি তার 4/5 শুধুমাত্র হ্যাঁ, আপনি যদি গাঁজা বলেন, মেইনলি ঢুকছে হচ্ছে কি আমাদের উত্তর পূর্ব দিক, অর্থাৎ সিলেট, হবিগঞ্জ ওই রুটটা থেকে। আমরা যদি স্পেসিফিক ভাবে এরকম এই রুটগুলোকে শুধু আটকাতে পারি, তাহলে কিন্তু আমাদের মেজর যে রুটগুলো, মেজর যে মানে মাদকের যে রুটগুলো আমরা কিন্তু সহজে আটকাতে পারি। আপনারা জানেন যে যেহেতু র্যাব এই মাদক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমরা এটি ডিল করি, আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 5 আমাদের যে র্যাবের যে স্ট্যান্ডিং আছে সেখানে সবসময় আমরা খুব ভালো করি আমাদের মাদক নিয়ে। আমাদের পাশে আছে চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এই যে সীমান্তগুলোতে আছে, এগুলো থেকে আমাদের প্রচুর পরিমাণ শুধু মাদক না, আমাদের অস্ত্র ঢুকে, এবং আমরা একটা সবচেয়ে বড় চালানগুলো কিন্তু আমরা এখান থেকে আটকাতে পারি। তো সেই হিসাবে আমার কাছে মনে হয় আমরা যদি টার্গেটেড করে নিতাম, জি ঠিক আছে, আমরা হেরোইন আটকাবো। কর্নেল জিয়া, আপনি চমৎকার বলছিলেন, আপনার কাছ থেকে একটি পরিষ্কার চিত্র আমরা পাচ্ছিলাম, কিন্তু যে খবর সবার কাছে আসে, গোয়েন্দার কাছে, পরে যায় জনতায়, মাঝখানে সাংবাদিকরা, সেই গোয়েন্দা বিভাগের প্রধান, আমার অত্যন্ত প্রিয় মানুষ AKM হাফিজ আক্তার রয়েছেন আমাদের সঙ্গে, গোয়েন্দা পুলিশের প্রধান, অত্যন্ত পরিচিত মুখ, প্রায় প্রতিদিনই টেলিভিশনে তাকে দেখা যায় বিভিন্ন অপারেশনের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন জাতিকে। দায়িত্বশীল এই কর্মকর্তাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম সম্মানের চোখে, সমীহর চোখে দেখি। AKM হাফিজ আক্তার, আপনাকে কথা তো বলতেই হবে, সব খবর আপনাদের কাছে আগে আসে। আজকে যে বিষয়টি, সেটি হচ্ছে মাদকের ছোবল লাগাম টেনে ধরবে কে, গোয়েন্দাদের কাছে আগাম কি খবর আছে? না, ধন্যবাদ আপনি সুন্দর একটি অনুষ্ঠানের জন্য। আমি শুনছিলাম আপনাদের বিষয়গুলি, এখানে যারা সবাই আমার পরিচিত মুখ। তো আমি আমার দিক থেকে বলবো যে আমাদের আসলে সমাজের যে অবস্থা আছে সেটাকে হাতে চিন্তা করি, কিন্তু আমাদের পুলিশিংটা আমরা করি। এখানে কতগুলি বিষয় উঠে এসেছে, যে রিহ্যাবিলিটেশন, ইউজার, তারপরে আপনার ডিমান্ড, সাপ্লাই, সবগুলি বিষয় আছে। আমরা করোনা কালে হঠাৎ করেই আমরা দেখলাম যে কতগুলি বিষয় নতুন নতুন ভাবে আবার আমাদের দৃষ্টিপাত আমরা দেখেছি, যে নতুন একটি মাদক যেটা হলো আইস, মিথাইলএমফেটামিন, যেটি সেটা ক্রিস্টাল আইস বলে। এটা একটি নতুন ড্রাগ। কিছু হলো গাঁজার নির্যাস দিয়ে এক ধরনের হচ্ছে আপনার ড্রাগ, ব্রাউনি। তারপর এলএসডির বিষয়গুলি কয়েকদিন আপনারা শুনেছেন। আর আমাদের র্যাব 5-এর সিও সাহেব কতগুলি 4টি যেগুলি কমন একদম বেশি মাত্রায় আসে বললেন। তা আমরা হঠাৎ করেই দেখলাম যে, হঠাৎ করেই না, এটা বলবো যে আমাদের সবগুলি বিষয় নিয়ে কিন্তু চিন্তা করতে হয়। যেমন শহরে মাঠের সংখ্যা কমে গেছে, ইকোনমিক কন্ডিশন, এগুলি সবকিছু নিয়ে এই মানুষ, আমাদের ইয়াং জেনারেশনরা কোন দিকে চিন্তা করছে, তাদের মধ্যে মাদক কিভাবে ছড়াচ্ছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের মাথায় থাকে। কারণ আমরা পুলিশিং যখন করি তখন কিন্তু মাদক যদি বাড়ে আমার চিন্তায় কমবে না, মাদক বাড়লে আমার সন্ত্রাসী কর্মকাণ্ড কমবে না, আমার ডোমেস্টিক ভায়োলেন্স কমবে না। সুতরাং মাদককে কিভাবে রুখে দিতে হবে, কিভাবে কমাতে হবে, এগুলি নিয়ে আমাদের চিরন্তন আমাদের মানে কাজগুলি চলে। একটি লায়ন শেয়ার কাজ কিন্তু মাদক নিয়ে। আপনি জানেন বাংলাদেশ পুলিশ প্রায় 83% যে মাদকের মামলা হয় আমাদের পুলিশের মধ্যে, তার 83% কিন্তু মাদকের উপরে মামলা হয়, এবং লায়ন শেয়ার মামলাটি আমরা করে থাকি। বাট যেটি হলো যে সাম্প্রতিককালে করোনার সময় আমরা এতক্ষণ শুনলাম যে মিয়ানমারের আমার এমদাদ ভাই, আমার খুব পরিচিত মুখ, উনি অনেকদিন পরে আমরা দেখি টিভিতে প্রায়, কিন্তু আমার খুব ক্লোজ লোক উনি বললেন ওই ওদিকের বিষয়। আমাদের র্যাবের সিও সাহেবকে গোদাগাড়ি দিয়ে যে হিরোইন ঢুকে এটার বিষয়গুলি একটু এক্সপ্লেইন করলেন। আর আবার ওই যে ব্রাহ্মণবাড়িয়া এই দিক থেকে আসে, আমি যেহেতু ডিএমপির
ডিপলি দেখি, আমি কিন্তু সেন্টার মানে ঢাকা বাংলাদেশের মাঝখানে, আমরা দেখি যে ইয়াং জেনারেশন এই করোনা কালে কতগুলি মাদক তাদের দিকে কিন্তু নতুন নতুন সংযোজন হয়ে গেছে। এর মধ্যে এক সময় দেখা গিয়েছিল যে আপনার আইস, যেটা মিথাইলএমফেটামিন, এটি এয়ারপোর্ট দিয়ে আসতো। ইদানিং আমরা বেশ কিছু চালান দেখলাম যে ইয়াবার সাথে সাথে এটা হচ্ছে র ম্যাটেরিয়াল অফ ইয়াবা, যেটা হলো অল্পতে অনেক বেশি ইয়াবার যে এটা থাকে, ইনগ্রেডিয়েন্টটা থাকে, এটা থাকে। এটা এখন প্রায়শই দেখা যাচ্ছে টেকনাফ দিয়ে ঢুকছে এখানে। আমাদের যে টার্গেট, যে স্কুল কলেজ, আপনিও বলেছেন কিশোর গ্যাং, তারপর ইয়াং জেনারেশন যারা অনেকটা বন্দী ছিল এতদিন, এখন এই কমার্সের যে ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্সের মতো মাদকের বিষয়টা কিন্তু, মাদকের যে স্পট কিন্তু ঢাকা শহরে তেমন ভাবে নেই, কিন্তু এগুলো এখন কিসের মাধ্যমে আপনার ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করে কিনে কিন্তু মাদক আমাদের চমৎকার একটি প্রসঙ্গ তুলেছেন AKM হাফিজ আক্তার, গোয়েন্দা পুলিশের প্রধান। চমৎকার দুটো বিষয় তুলেছেন। একটি হচ্ছে ই কমার্স বা ডিজিটাল বাংলাদেশের সুবিধাও নিচ্ছে মাদক কারবারিরা। প্রিয় দর্শক, আপনাদেরকে একটি তথ্য দিতে চাই, যারা ক্যাসিনো খেলছিলেন তারা ভাবছিলেন এই দিন কখনো শেষ হবে না, কিন্তু মনে রাখা উচিত প্রধানমন্ত্রী ছেড়ে দেন না। প্রিয় দর্শক, আমরা AKM হাফিজ আক্তার গোয়েন্দা পুলিশের প্রধানের বক্তব্যে দুটো জিনিস পরিষ্কার হয়েছে। সেটি হচ্ছে ই কমার্স বা ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছে যেমন, তেমনিভাবে তারা তাদের নানান গতি প্রকৃতি বদলে করোনার সুবিধা নিয়ে বাসাবাড়িতে এখন মাদক সরবরাহ করছেন। আমরা এবার একটু কথা বলতে চাই মজিবুর রহমান পাটোয়ারি, এডিশনাল ডিরেক্টর, তিনি হচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোন। তার সঙ্গে একটু কথা বলতে চাই। মজিবুর রহমান পাটোয়ারি, আপনার কাছে পরিষ্কার জানতে চাই, আপনার জোনে কতটা নিয়ন্ত্রণে আছে মাদক কারবারিদের দৌরাত্ম্য? এসএটিভি এবং আপনাকে ধন্যবাদ এই ধরনের একটা সময়োযোগী প্রোগ্রামের আয়োজন করার জন্য। আসলে আমি হচ্ছে চট্টগ্রাম বিভাগটা দেখি, টেকনাফ বিশেষ জোন নয়। টেকনাফ বিশেষ জোন আমাদের একটা নতুন জোন হয়েছে, সেখানে আমাদের অন্য আছেন। তো চট্টগ্রাম বিভাগের এটা আমি দেখি। যাই হোক, ওই টেকনাফ যেহেতু আমার বিভাগের আওতায়, তো আমি সেই বিষয়ে একটু কথা বলি। আসলে মাদক সমস্যা বর্তমানে আমাদের অন্যতম একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইন অল রেসপেক্ট, যেখানেই আমরা করি মাদকের কথা শুনি, সকলেই মাদক নিয়ে উদ্বিগ্ন। তো আসলে আমি আমার বিভাগের কথা একটু বলি, সেটা হলো টেকনাফ এবং উখিয়া, এই এরিয়াটা দিয়ে আমরা অনেক আগে থেকেই জানি নাব বেসিন এবং কোস্টাল ব্রিজ যেটা আছে আশেপাশে, সেখান দিয়ে ইয়াবাটা মিয়ানমার থেকে আসতেছে এবং বর্তমানে নাইখাংছড়ি দিয়েও কিছু ইয়াবা বাংলাদেশে ইন করছে। আর কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাটা দিয়ে গাঁজা আসতেছে এবং কিছু বর্তমানে যেটাকে বলা হয় ফেন্সিডিলের বিকল্প হিসাবে এসকাপ সিরাপটা আসতেছে দেশে, এখান দিয়ে কিছু ধরা পড়ছে এই ধরনের মাদক। আপনার আসলে যেটা ছিল যে পয়েন্ট, যে এর লাগাম টেনে ধরবে কে, এটা কিন্তু লাগাম টেনে ধরার জন্য মাঠের সকল ল এনফোর্সমেন্ট এজেন্সি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা কিন্তু কম্বাইনলি কাজ করে যাচ্ছি। সীমান্তে বিজিবি কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, তারপরে আমরা ভিতরে পুলিশ, র্যাব, অন্যান্যরা কাজ করে যাচ্ছি। কিন্তু সেই হিসাবে আমরা যেইভাবে আমাদের এফোর্ট দিচ্ছি, সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে না যে মাদকের পরিমাণটা কমে আসছে। তাই এখন আমাদের ভিন্ন আঙ্গিকে চিন্তা করার একটা বিষয় এসেছে যে আসলে তাহলে এটাকে কমানো যাওয়ার সুযোগটা কি। আমরা বর্তমানে 3টা পদ্ধতি অবলম্বন করছি এটা মাদক অপরাধ কমানোর জন্য: ডিমান্ড রিডাকশন, সাপ্লাই রিডাকশন, হার্ম রিডাকশন। অর্থাৎ সাপ্লাই রিডাকশনের জন্য আমরা সকল ল এনফোর্সমেন্ট এজেন্সি কাজ করছি। এখন ডিমান্ডটাকে যদি আমরা কমিয়ে ফেলতে পারি আমাদের ভিতরে, তাহলে কিন্তু আর এই মাদক ব্যবসায়ীরা যতই করুক তারা কিন্তু আর একটা বাংলাদেশে ইন করাতে পারবে না। তা আমরা সেখানে এখন কোঅর্ডিনেটেড ওয়েতে সমাজের সকল স্টেক হোল্ডার, ইভেন যেমন আমি বলছি যে শিক্ষক সমাজ, তারপরে ইমাম, ধর্মীয় গুরু, সকল রাজনীতিবিদ, নেতৃবৃন্দ, সকলে মিলেই কিন্তু আমরা এই মাদকের বিরুদ্ধে
আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি। জি মুজিবুর রহমান পাটোয়ারি, তারপরে মুজিবুর রহমান পাটোয়ারি, অতিরিক্ত পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ। আমরা সবাই মানি যে মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন, সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী এবং আপনাদের অধিদপ্তর জিরো টলারেন্স দেখাচ্ছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মাদক নিয়ন্ত্রণে নেই। মাদকের লাগাম টেনে ধরবেন কে? যেই শহরটি নিয়ে বা যেই জেলাটি নিয়ে সবচাইতে বেশি অভিযোগের আঙ্গুল, সেই কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে এবং পুলিশ সুপারের সঙ্গে আমার একাধিক রিপোর্টার একাধিকবার অফিসিয়ালি ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করেছেন আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকবার জন্যে। তাদের ব্যস্ততা রয়েছে, তাদের ব্যস্ততার প্রতি সম্মান রয়েছে, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বললে দেশের মানুষ উপকৃত হয়, বুঝতে পারে, প্রকৃত দৃশ্যটি পায়। এই বিষয়ে ভবিষ্যতে তারা গণমাধ্যমকে সহযোগিতা করবেন প্রত্যাশা রাখি। আমাদেরকে একটা বিরতি যেতে হবে, যেহেতু কক্সবাজারের ডিসিএসপিকে আমরা পাইনি। কক্সবাজার থেকে আমরা বিমানে উড়িয়ে এনেছি কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম। তিনি আছেন স্টুডিওতে, ফিরে আসব তার সঙ্গে কথা বলতে। বলছিলাম কক্সবাজার থেকে আজকের অনুষ্ঠানে যোগ দিতে আকাশপথে উড়ে এসেছেন সভাপতি কক্সবাজার পৌর আওয়ামী লীগের নজিবুল ইসলাম, তিনি সভাপতি। আপনার জন্য প্রশ্নটি একটু কঠিন হতে পারে, কঠিন সময়ে কঠিন বাস্তবতায় কঠিন প্রশ্নের মুখোমুখি তো হতেই হবে আপনারা যারা জনপ্রতিনিধি। কক্সবাজারের দিকে সবার আঙ্গুল কেন? ধন্যবাদ এসএ টিভি এবং আপনাকে আমাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা আমাদের এখানে আলোচকদের মুখেই শুনেছেন এবং আপনি নিজেও বলেছেন, বাংলাদেশের একটি মিয়ানমারের একটি সীমান্ত কক্সবাজার জেলার পাশ দিয়ে অবস্থান করে। ভৌগোলিক কারণে এখানে মিয়ানমারের সাথে আমাদের এই বর্ডারটা বিভিন্নভাবে এই বর্ডারটা নিয়ে আলোচনা ইস্যু আছে। এখানে আমাদের একজন আলোচক যিনি সাবেক কূটনীতিক, উনিও বলেছেন মিয়ানমারের ওইখানকার বর্ডারের যে সান স্টেট, ওইখানে মিয়ানমারের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, এখানে আলাদা একটা সেনাবাহিনী সেটাকে নিয়ন্ত্রণ করে এবং চীনের একটা ড্রাগের একটা সাপ্লায়ার সেখানে এই উৎপাদনগুলো করে থাকে। পাশাপাশি এটাও জানেন যে বাংলাদেশের সাথে কিন্তু মিয়ানমারের আমাদের কূটনৈতিক সম্পর্কটা, যদিও বাংলাদেশ বারবার বন্ধুত্বসুলভ আচরণ নিয়ে তাদের সাথে এগিয়ে আসছে, কিন্তু মিয়ানমার সেভাবে আসে না। বিশেষ করে মাদকের ব্যাপারেও তাদের কোনো মাথা ব্যথা নেই যে এগুলো বন্ধ করার জন্য দুই রাষ্ট্রের একটি আলোচনা হওয়া এবং মিয়ানমারের যে বাস্তুচ্যুত রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে তাদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য। তো এই একটা বিষয়, কারণ মিয়ানমার থেকে বাংলাদেশে যে মাদকগুলো আসছে, বিশেষ করে ইয়াবা, একটা পুরা, আমি মনে করব পুরাটাই টেকনাফ হয়ে কক্সবাজার হয়ে সারা বাংলাদেশে এটি সাপ্লাই হচ্ছে। জি, এবং পাশাপাশি আপনি একটা চমৎকার প্রশ্ন তুলেছেন, সেটি হচ্ছে যে মিয়ানমার বাংলাদেশকে রোহিঙ্গাদের ব্যাপারে যেমন সহযোগিতা করছে না, মাদকের বিষয়েও রেসপন্ড করছে না। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে খবরে দেখেছেন বা জানেন, গত কয়েক বছরে কক্সবাজার বা সীমান্তবর্তী অঞ্চলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও সুস্পষ্ট মাদকের বিষয়ে অভিযোগ রয়েছে। জনপ্রতিনিধিরা যখন জনগণের সামনে কথা বলেন, তাদেরকে নানান স্বপ্ন দেখান, মাদক এবং সন্ত্রাসমুক্ত সমাজের ঘোষণা দেন। তাদের বিরুদ্ধেই মাদকের বিষয়ে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিবেদক কাউসার সোহেলি, যিনি মাদক বিষয়ে একাধিক সিরিজ করেছেন, একাধিক রিপোর্ট করেছেন, আলোচিত হয়েছেন, সমালোচিত হয়েছেন, হুমকি ধামকি শিকার হচ্ছেন। কাউসার সোহেলি, বলুন। পুরো বিষয়টি আসলে বিভিন্নভাবে আমার আগের বক্তাদের বিশেষজ্ঞদের মাধ্যমে চলে আসছে। আমি একটা বিষয়, আমার কাজের, আমি 2018-এ গিয়েছিলাম মূলত এই কাজটি করতে, এবং সেই কাজটি ছিল মূলত হচ্ছে কিভাবে কাদের মাধ্যমে এবং এত অবারিত হয়ে ঢাকা, বাংলাদেশে মাদক ঢুকছে, যার টার্গেট হচ্ছে ঢাকা। সেই অভিজ্ঞতা ধরে আসলে সব কিছুই চলে আসছে। আমার একটা জিনিসই মনে হয়েছে যে
আমরা মনে করি যে পুলিশ কতজন ধরলো, বিজিবি কতজন ধরলো, র্যাব কতজন ধরলো, কতটুকু আটক হলো, এই খবরটা নিয়ে আমরা যতখানি উত্তেজিত হই, কিংবা বুলডোজার দিয়ে মাদক ধ্বংস করার ছবি প্রচারে যতখানি আমরা দায়িত্বশীল হই কর্তৃপক্ষের ক্ষেত্রে, আমরা আসলে এর পারিপার্শ্বিক জায়গাগুলো দেখছি কিনা, আমরা এটাকে প্রতিরোধ করতে চাচ্ছি। প্রতিরোধ করতে গেলে আমাদের আরও কিছু প্রেক্ষিত চলে আসে। যেমন আমি যখন ওখানে কাজে গিয়েছি দেখেছি যে প্রতিটা সীমান্তের 1 থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের সব ধরনের মোবাইল অপারেটর সিম ব্যবহার করা যায়, এবং মিয়ানমার ও ভারতের, আমি যখন রৌমারী সীমান্তে কাজ করেছি তখনও দেখেছি, আমি যখন উখিয়া বালুখালী কাজ করেছি তখনও দেখেছি যে সেখানে সব ধরনের বাংলাদেশি অপারেটর সিম ব্যবহার করা যাচ্ছে, এবং সেই সিমগুলো দিয়ে কিন্তু তথ্য, তারপরে গোয়েন্দা তৎপরতা সব কিছুই কিন্তু ফাঁস হচ্ছে। এবং বারবার বলা হচ্ছে সীমান্ত বিষয়টি নিয়ে। সীমান্তে কিন্তু এর আগেও আমি দেখেছি যে যখন ফেন্সিডিল আসছিল প্রচুর পরিমাণে, তখন কিন্তু 2 সীমান্ত কর্তৃপক্ষের বা রক্ষীদের তৎপরতায়, কূটনৈতিক তৎপরতায় ভারতীয় অংশের ফেন্সিডিল কারখানাগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই প্রসঙ্গটি এসেছে যে পৌর মেয়র মহোদয় বললেন যে আসলে তাদের তৎপরতা কতটুকু, মিয়ানমার কি ভূমিকা রাখছে। কিন্তু এর আগে আমরা অনেক ছবি দেখেছি, অনেক ছবি এর আগে প্রচার হয়েছে যে সেনাবাহিনীর পোশাক পরা, মিয়ানমার সেনাবাহিনীর পোশাক পরা ব্যক্তিরা পাহারা দিচ্ছে এই ধরনের মাদক কারখানাগুলোতে। তাহলে এইখানে আসলে শুধুমাত্র যে পুলিশিংয়ের ব্যাপার বা এই তৎপরতাটা দিয়েই মাদক আটকানো সম্ভব, মাদক শব্দটাও কিন্তু অনেক বড় ক্যানভাস। এখানে কিন্তু মাদক এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি ক্ষতিকারক বা হুমকি কোনটি? ইয়াবা। প্রসঙ্গ চলে আসছে কিন্তু আইসের কিংবা ক্রিস্টাল মেথের। ক্রিস্টাল মেথ কিন্তু ইয়াবার খুব ছোট্ট একটা অংশ, ইয়াবার মধ্যে মাত্র 5% এমফেটামিন থাকে, যেটা থেকে মূলত ক্রিস্টাল মেথ তৈরি হয়। কাউসার সোহেল, আপনার থেকে একটু শিফট করতে হচ্ছে আমাকে। আমাদের রিপোর্টার সোহান খান গত 1 সপ্তাহ ধরে তিনি বিশেষ রিপোর্ট করেছেন, সেটি প্রচারিত হয়েছে। সোহান খান অচেনা নাম্বার থেকে তাকে হুমকি ধামকি দেওয়া হয়েছে, তাকে অনেক কিছু আমরা বলতে দেইনি, সম্পাদকীয় নীতিমালার কারণে আমাদেরকে সেগুলো অনুসরণ করতে হয়। সোহান খানকে আজকে আমি স্টুডিওতে রেখেছি। সোহান, আপনি রিপোর্ট করতে গিয়ে অনেক কথা বলতে পারেননি, কি কথা বলতে চান আজকে এসিটিভি সংলাপে? আপনাকে অনেক ধন্যবাদ। বিগত 1 সপ্তাহ ধরে মাদকের অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করতে গিয়ে আমাকে বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মাদক স্পটে যেতে হয়েছে এবং অনুসন্ধান চালাতে হয়েছে যে আসলে মাদকের সরবরাহ, চালান, চাহিদা এগুলা কেমন। তা আমি আসলে যেটুকু দেখেছি এবং যেটুকু পেয়েছি আর কি, যে ঢাকা শহরে আপনারা গত কয়েকদিন আগে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটা সংবাদ সম্মেলনও তারা একটা জানান দিয়েছেন যে আমাদের এই ঢাকা শহরে প্রায় 3,500 স্পট রয়েছে। কিন্তু এটা ওনাদের একটা বাসমান একটা পরিসংখ্যান, এটার সাথে আসলে বাস্তব বেসরকারি যে সংস্থাগুলো, ওই পরিসংখ্যান বা আমার যে এক্সপিরিয়েন্স, এগুলোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। মূলত মাদক এমনভাবে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ছে যেটা অহরহ আপনি দেখা গেছে আপনার বাসা থেকে হাত বাড়ালেই কিন্তু মাদকটা পাচ্ছেন। সেটা কোনো না কোনো এই যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আলোচনায় আসছে, সেটার মধ্য দিয়ে কিন্তু এখন মাদকটা বেশি আপনার সরবরাহ হচ্ছে, আদান প্রদান হচ্ছে, টাকা পয়সা। এই যে কিছুক্ষণ আগে যে সোহেলি আপু যেটা বলেছেন, যে মোটামুটি আপনি বলতে চাইছেন যে যত ধরনের প্রযুক্তিগত সুবিধা আছে, পেমেন্ট গেটওয়েজ আছে, যত ধরনের ব্যবসা বাণিজ্যের বৈধ যতগুলো মাধ্যম আছে, সবগুলোতেই এখন মাদক অবস্থান নিয়েছে। দর্শক, আমরা কথা দিয়েছিলাম সরকারের অবস্থান কি সেটা শুনবো। আপনারা এরই মধ্যে জেনেছেন, আমাদের অনুষ্ঠানে আমরা বলেছি প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে তার অবস্থান 0 টলারেন্স, স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থান 0 টলারেন্স, প্রত্যেকটি বাহিনীর প্রধানদের অবস্থান 0 টলারেন্স। আমরা একটু দেখতে চাই আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি আজকেই মাদক নিরাময় কেন্দ্র উদ্বোধন করেছেন একটি কেরানীগঞ্জে। সেখানে আমাদের রিপোর্টারের সঙ্গে তিনি কথা বলেছেন, সেই বক্তব্যটি আমরা শুনতে চাই। তিনি পুনর্বার সকলকে সতর্ক করেছেন বাংলাদেশের মাটিতে মাদকের অবস্থানও 0 টলারেন্স। আপনার সবাইকে উদ্বুদ্ধ করেন, জানান এটা যদি আমরা কন্ট্রোল না করতে পারি, নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমাদের যে ভবিষ্যৎ, আমাদের যে প্রজন্মর পর প্রজন্ম শেষ হয়ে যাবে। আমরা 2041-এ যে স্বপ্ন দেখছি উন্নত বাংলাদেশ, সেইখানে আমরা হুচট খাব। কাজেই মাদকের ভয়ঙ্করতা, মাদকের থেকে যে আমাদের যুব সমাজকে যদি না রক্ষা করতে পারি, তাহলে যে কি পরিণতিটা হবে সেইটা আপনারা সবাই দেখেছেন।
আমি আপনাদের একটা আহ্বান রাখবো যে শুধু সরকার নয়, জনগণ, জনপ্রতিনিধি সবাই এগিয়ে আসতে হবে। যেমনি করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা জঙ্গি সন্ত্রাস দমনে সব একত্রে কাজ করেছি। এদেশের শ্রমিক, এদেশের শিক্ষক, এদেশের ছাত্র জনতা, এদেশের সবাই আমরা যখন একত্রে কাজ করেছি, এদেশ থেকে আমরা জঙ্গি সন্ত্রাস দমন করতে পেরেছি। আমি মনে করি মাদকও আমাদের সবাই মিলে এদেশ থেকে আমাদের সবাইকে উদ্বুদ্ধ করতে হবে, এদেশ সবাইকে ঘুরে দাঁড়ানোর জন্য আমাদেরকে বলতে হবে। আমরা সেই কাজটি আমাদের নেতারা, আমাদের সমাজ, আমরা সবাই মিলে করব। যারা মাদক আসক্ত হয়ে যান তাদের কি হবে? আমাদের কাছে যা হিসাব আছে এগুলো অসমর্থিত হিসাব। এই হিসাবটা ঠিক ভয়ঙ্কর একটি হিসাব। আমরা এখন অসমর্থিত হিসাবে 80 লক্ষ লোক মাদক আসক্ত আসে, যেটা নাকি আইজি সাহেব বলছেন কয় বছর লাগবে, কয়টা আছে আমাদের হাসপাতাল। আমাদের যদি আমরা সরকারি হাসপাতাল যদি বলেন, আমাদের সরকারি আমাদের শিল্প অঞ্চলে একটা হাসপাতাল রয়েছে, যেটাও আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আপনি নিজে একবার এই হাসপাতালটিতে যাবেন। এখানে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই হাসপাতালটা পরিচালনা করেন। এই হাসপাতালের অনেক কিছুই নেই, অনেক অসুবিধা, তারপরও এটা চলছে। ধন্যবাদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার অবস্থান পরিষ্কার, লাউড অ্যান্ড ক্লিয়ার করবার জন্যে। দাদা, এই বক্তব্য শোনার পরে আপনি নিজেও সেই অনুষ্ঠানে ছিলেন, বক্তা ছিলেন, বিশেষ বক্তা ছিলেন। আপনাকে সেখান থেকে খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে আসতে হয়েছে। ইটস এ সোশ্যাল রেসপন্সিবিলিটি, ন্যাশনাল রেসপন্সিবিলিটি। এই বক্তব্য আপনার সামনেই উনি দিয়েছেন। আসলে আজকে প্রথমে আমি এই পুলিশ বাহিনী, বিশেষ করে ডক্টর ব্যানার্জি সাহেবকে ধন্যবাদ জানাই যে আমাদের বাংলাদেশে মাদক নিরাময় কেন্দ্র সেভাবে গড়ে উঠে নেই। মানে আমি যদি বলি স্টেট অফ দ্য আর্ট, ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে, সুতরাং এখানে আরও সুন্দর নিরাময় কেন্দ্র করা দরকার। আজকে এই প্রয়াসটা পুলিশ বাহিনীর উদ্যোগে আমাদের কেরানীগঞ্জে একটি জায়গায় প্রায় 100 একর জমির উপরে ওয়াসিস নামে একটা নিরাময় কেন্দ্র স্থাপন করা হয়েছে। সেটারই উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন এবং এখানেই প্রসঙ্গে বলা হচ্ছিল যে মাদকাসক্তের সংখ্যা বাংলাদেশে এখন, আমি তো গত 5 বছর আগেই বলেছিলাম এই দেশে আপনি 1 কোটি বলছিলেন, 1 কোটি 75 লক্ষ আমি 5 বছর আগে বলেছিলাম। এখন বলছি করোনাকালীন সময়ে এই 1.5-2 বছরে কিন্তু আমাদের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল, ছেলেমেয়েরা সব বেকার ছিল, কাজকর্ম ছিল না, পাড়ায় পাড়ায় আড্ডা ছিল এবং তখন সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাদের যুক্ত হয়ে গেছিল। এর ফলে কিন্তু মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যেটা আমাদের অনুমান। কারণ এখন মাদকটা শুধু স্থলপথ, নৌপথ, বিমানপথ দিয়ে আসে না, এখন কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসে। আপনি হোয়াটসঅ্যাপে যান, আপনি ফেসবুকে যান, ইমোতে যান, আপনি এইগুলোর মাধ্যমে কিন্তু ফেসবুকে তারা সন্ধান পায় কোথায় মাদক পাওয়া যায়, ঘরে বসে তারা মাদক পেয়ে যাচ্ছে। সেটা মাদকের যে সহজলভ্যতা আজকে কোথায় চলে গেছে। এবং এই এলএসডির কথা বলা হলো, এই এলএসডিটা কিন্তু এখন আসছে আপনার কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং স্ট্যাম্পের আকারে। এটা বোঝাই যাবে না যে এটার মধ্যে এলএসডি আছে। সাম্প্রতিককালে সেটা ধরা পড়লো, আমাদের সংবাদকর্মীরা সেটা দেখিয়েছিল যে একটা স্ট্যাম্পের মতো একটা ছবি, তার মধ্যে কিন্তু মাদকের সেই পাউডারগুলো ছিল। তো এই পরিস্থিতিতে আমরা চলে আসছি। সুতরাং মাদকের যে ভয়াবহতা সেটা মাঝে মাঝে রিপোর্টিং যে আসে সেটা 1 কোটিরও বেশি বলে আমি অনুমান করি। এবং প্রতিনিয়ত প্রতিদিন সংবাদপত্রে নানা ধরনের ঘটনা, দুর্ঘটনা ঘটছে প্রতিটি পরিবারের মধ্যে। এবং এই যে বাংলাদেশে হত্যা, খুন, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, ইফটেজিং, আপনার এই যে আপনার ইদানিংকালে যেটা আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে আপনার আরও কিছু হচ্ছে, সব আত্মহত্যার বিষয়টাও আসছে, আত্মহত্যার বিষয়, সব কিছু অপরাধের সঙ্গে কিন্তু মাদক জড়িত। এবং গবেষকরা দেখিয়েছেন যত ধরনের অপরাধ বাংলাদেশে হচ্ছে এখন, তার মধ্যে 60% পিছনে কারণ হচ্ছে মাদক। দাদা, আমি এই জায়গায় একটু থামতে চাই, কারণ ক্রিমিনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সমাজবিজ্ঞানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জিয়া হাসান, তিনিও এই প্রসঙ্গটি তার বক্তব্যে এনেছেন। ডক্টর জিয়া রহমান, আমি দুঃখিত ডক্টর জিয়া রহমান, আপনার কাছে জানতে চাই, আপনি ডক্টর অরূপ রতন চৌধুরী বলছিলেন যে 60% অফ দ্য ক্রাইম বর্নস ডিউ টু ড্রাগস। ওয়েল, এটা আমি ঠিক এইভাবে বলতে চাই না, কারণ যেহেতু আমাদের কাছে আপনি জানেন যে কোয়ান্টিটেটিভ রিসার্চের আপনি যদি ভ্যালিডিটি বা রিলায়েবিলিটি না থাকে, মানে নাম্বার দিয়ে আপনি যখন কোনো প্রেজেন্ট করেন তখন সেটা কিন্তু
মানে সঠিকই হতে হয়। এটা আমাদের এখানে ঠিক সেইভাবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কোয়ান্টিটেটিভ রিসার্চ করার মতো আমাদের সেই ধরনের রিসোর্স আসলে কিছু দুর্বলতা রয়ে গেছে, যে এই পুরো পপুলেশন আমরা পাই না, পপুলেশন থেকে স্যাম্পল যে মানে আমাদের যে রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সেটা চয়েস করতে পারি না। কিন্তু আমি যদি কোয়ালিটেটিভ রিসার্চ বলে আর একটা রিসার্চ ট্রেডিশন আছে, সেই রিসার্চ ট্রেডিশনে কিন্তু আপনার নাম্বার দরকার পড়ে না। এই যে আমাদের একজন দুজন এখানে রিপোর্টার আছেন, তারা যেভাবে মাঠে যাচ্ছেন, কিংবা আমাদের যে জনপ্রতিনিধি আছেন, প্রতিনিয়ত আমরা অনেকটা থিওরিটিক্যাল জায়গার থেকে কথা বলছি, কিন্তু ওনারা ডিরেক্টলি যে জিনিসগুলো দেখছেন, এই ভয়াবহতাটা কিন্তু আন্দাজ করতে পারলে আপনি দেখেন যে টাকার জন্য ঠিক আপনার মাদকদ্রব্য গ্রহণ করেছে, ছেলে বাবাকে মেরে ফেললো, বাবা ছেলেকে মেরে ফেলছে। তো ঐশীর কথা মনে আছে? ঐশী তার বাবা মাকে মেরে ফেলেছে, বাবা মাকে মেরে ফেলেছে। আবার আপনার বোধহয় সম্ভবত ফরিদপুরে মোটরসাইকেলের জন্যে সে মানে জ্বালিয়ে দিল এবং তাকে মেরে ফেললো। তো এইরকম আপনি প্রতিটি জায়গায়, মানে মাদক এমন একটা ইন্টারেস্টিং সোশিওলজিক্যালি, আপনি দেখবেন সেক্স ইন্ডাস্ট্রি এবং সারা পৃথিবীতে, এটা শুধু এখানে না, সেক্স ইন্ডাস্ট্রি আপনি দেখবেন যে এখানে মাদকের সাথে একটা বিশাল নেক্সাস। রিক্রিয়েশন আপনার একেবারে আপনার নর্মাল যেটা দিয়ে শুরু হয়, যেটা আমরা বলছি, যে আমি প্রথমে বলেছিলাম যে ইয়াং জেনারেশনের ভালনারেবিলিটিটা একটা বড় সোশ্যাল চেঞ্জের সাথে, তাদের না আছে খেলাধুলা, না আছে আপনার শরীরচর্চা, না আছে সেই খেলাঘর উদিচি বা আগের সেই কচিকাচার মেলা, না আছে আপনার কমিউনিটি লেভেলের রচনা প্রতিযোগিতা, কালচারাল অ্যাক্টিভিটিস। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, আমরা যত কথাই বলি, আপনি মানে এদেরকে যদি আপনি এঙ্গেজ না করেন, 1969-এ ট্র্যাভিস হার্শি তিনি ড্রাগ নিয়ে কাজ করছেন আমেরিকাতে, এবং তিনি বলছেন যে 4টি প্রধান সামাজিক নিয়ন্ত্রণের, মানে আমি এটা আসছি, আমাকে একটু সময় দিন, যে এগুলো যদি না থাকে তাহলে যে কোনো ইয়াং ছেলে পেলে তারা ডেভিয়েন্ট বিহেভিয়ারের মধ্যে চলে যাবে। একটা হচ্ছে অ্যাটাচমেন্ট, একটি হচ্ছে আপনার ইনভলভমেন্ট, আরেকটি হচ্ছে বিলিফ সিস্টেম, আরেকটি হচ্ছে কমিটমেন্ট। এবং এই জিনিসগুলো আপনি দেখবেন, আপনিও ছোটোবেলা ছিলেন, আমি ছিলাম, আমরা একটা ছন্দ ছিল, হ্যাঁ, 4টার সময় আপনি খেলতে বেরোচ্ছেন, মাগরিবের আগে চলে আসছেন বাসায়। তো এই পুরো জিনিসটা, আমি বলছি না যে আমরা সেই মানে অনেক সময় হয়তো বলি আমরা সেই দিন হয়তো ফিরে পাবো না, কিন্তু এই বাস্তবতার জায়গা থেকে আপনাকে সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে যেতে হবে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বললেন, কিংবা আমাদের আরেকজন চিটাগাংয়ের যে ভদ্রলোক বললেন, যে আসলে মাদক নিয়ন্ত্রণ যদি আপনি করতে, আমরা বলেছি বটে, আমাদের কনসেন্ট্রেশনটা পুরোটাই হার্ড অ্যাপ্রোচ যেটা ছিল, সফট অ্যাপ্রোচ যেটা ক্রাইম প্রিভেনশন, ডিমান্ড রিডাকশন করার জন্যে আপনার এই যে আপনার ইয়াং জেনারেশনের যে ভালনারেবিলিটি, সেটা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে পরে তো আপনি এগুলো এটি ডিমান্ডটা থাকবে, এবং মাদকদ্রব্য যারা মাফিয়া যারা, তারা তো এই কাজ করবে, এবং এটা একটু ট্রান্সন্যাশনাল ক্রাইম, আপনার মনে রাখতে হবে। এমন ক্রাইম যে আপনার খেয়াল আছে কি না, যে আপনার বিপ্লব বন্ধ করার জন্য সাম্রাজ্যবাদ এই ড্রাগকে ব্যবহার করেছে নিকারাগুয়ায়। জি, অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আপনি একটি চমৎকার ওয়ার্ল্ড নেক্সাসের কথাও তো বলছেন, একই সঙ্গে সোশ্যাল রেসপন্সিবিলিটি বা ফ্যামিলি রেসপন্সিবিলিটির বিষয়ে আসছি। দর্শক, আমাদের সঙ্গে অত্যন্ত জ্ঞানী একটি প্যানেল রয়েছেন স্টুডিওতে, আমাদের সঙ্গে ভার্চুয়ালিও রয়েছেন। যারা আমাদের সঙ্গে ভার্চুয়ালি এবং স্টুডিওতে যোগ দিতে পারেননি, এমন গুরুত্বপূর্ণ, সংশ্লিষ্ট এবং বোল্ড পার্সোনালিটিরা আমাদেরকে ভিডিও বার্তাও পাঠিয়েছেন। আমরা আজকে ভিডিও বার্তা শুনব মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খন্দকার আল মঈন, পরিচালক, আইন ও গণমাধ্যম শাখা, র্যাব, এবং ফিরে এসে কথা বলবো লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, তালুকদার, অধিনায়ক, র্যাব 5, AKM হাফিজ আক্তার, গোয়েন্দা পুলিশের প্রধান, নুরুজ্জামান শরীফ, পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা, এবং মজিবুর রহমান পাটোয়ারি, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ। ছোট্ট একটা বিরতি। দর্শক, যারা পরবর্তী নির্বাচনে জয়ের কথা ভাবেন তাদেরকে বলা হয় রাজনীতিবিদ, কিন্তু যারা পরবর্তী প্রজন্মের কথা ভাবেন তাদেরকে বলা হয় স্টেটসম্যান। আর যারা পরবর্তী শতাব্দীর কথা ভেবে রাজনীতি করেন তাদেরকে আমি বলে থাকি ফিলসফার। বাংলাদেশে যথেষ্ট ভালো নেতৃত্বের পরও সরকারি অর্গানগুলো
কেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না, এই কঠিন প্রশ্নটি রয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান AKM হাফিজ আক্তারের জন্য। আপনাদের অবস্থান পরিষ্কার করুন AKM হাফিজ আক্তার। একটি সুন্দর অনুষ্ঠানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের জন্য একটি বিশেষ দিন, যে জানেন আপনি বাংলাদেশ পুলিশ আজকে একটি ওয়েসিস নামক একটি রিহ্যাবিলিটেশন সেন্টার, এটি ঢাকার অদূরে কেরানীগঞ্জে করেছে মাদক আসক্তি যারা আছে তাদের নিরাময়ের জন্য। এটি আমাদের একটি মানে যে কার্যক্রম, আমরা এতক্ষণ ধরে সাপ্লাই ডিমান্ড তাদেরকে নিরাময় এই বিষয়গুলি নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা ঢাকা ডিএমপি যেটা হলো যে আমাদের যে কাজটা হলো ঢাকা শহরকে ঠিক রাখতে গেলে এটার অন্যতম একটি বিষয় হলো আমাকে মাদককে নিয়ন্ত্রণে রাখা। আমরা প্রতিদিনই আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে আমরা আসলে সাপ্লাই নিয়ে যে কাজ করি, সাপ্লাইয়ের সাথে সাথে ডিমান্ড রিডাকশন, যেটি আমাদের প্রফেসর জিয়া উনি আমার বড় ভাই, উনিও খুব সুন্দরভাবে বলেছেন কিভাবে এগুলি করতে হবে। আমাদের যে সামাজিক স্ট্রাকচার যেটা, সোশ্যাল স্ট্রাকচার যেটা, এটা কিন্তু প্রতিনিয়তই পরিবর্তনশীল। এখানে আমি একটু আগে যেটা বলেছিলাম সেটা হলো আমার আরেকজন বক্তা বলে গেছেন যে এখন মাদকের ব্যবহারগুলি হচ্ছে কিন্তু আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সিগন্যাল মেসেঞ্জারের মাধ্যমে কি বিক্রি হচ্ছে। আমরা কিন্তু আমাদের একটা স্ট্রং একটি সাইবার ইউনিট আছে, আমরা সবকিছু মনিটরিং করি। আপনি দেখেন যে আমাদের সাইবার ইউনিট এবং আমাদের নর্মাল যে পুলিশিং এইটা নিয়ে কিন্তু আমাদের প্রতিনিয়ত আমরা এমন সব ভাবে মাদকের যে আসার যে বিষয়গুলি, লবণের ট্রাকে, আচারের মধ্যে, নারিকেলের ভিতর, এটি কিন্তু প্রতিনিয়তই আপনাদের মিডিয়া সবাই আমাদের প্রচার করে। এবং আমরা মানুষ পেটের ভিতর করে ইয়াবা নিয়ে আসছে। এই যে নতুন একটি ড্রাগ ফেন্সিডিলের আরেক নাম দিয়ে একটি এখন বর্ডার পাসে ইন্ডিয়া থেকে আসছে, ব্রাহ্মণবাড়িয়া থেকে মানে কেজিতে আপনার গাঁজা আসতেছে আর ইয়াবা তো আসতেছে। এই বিষয়গুলি কিন্তু প্রতিনিয়ত আমাদের এমন একটা দিন নাই যে আমরা গাঁজা উদ্ধার করছি না, কিন্তু গাঁজা উদ্ধারের সাথে সাথে আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় উনি বললেন যে নিরাময় কেন্দ্রের বিষয়গুলি, এটা তো প্রথম ওয়েসিস, আরো অনেকগুলি করতে হবে। এবং বাংলাদেশে অনেকগুলি আছে, কিন্তু সেটা যে 80 লক্ষ লোকের কথা বলছেন তার তুলনায় মানে কি বলবো, একদমই কোনোই না, আরো অনেক বেশি লাগবে। পৃথিবীর অন্যান্য দেশে এই কাজগুলি অনেক বেশি আছে, অনেক নিরাময় কেন্দ্র আছে, আমাদের তেমন নাই। আমরা একটি ঢাকা শহরের বড় একটি চ্যালেঞ্জ, ইতিমধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বলেছে যে সবাই মিলে যেভাবে জঙ্গি নিরোধ আমরা করেছি, সেটা কিন্তু সবাই মিলে কিন্তু এটা মাদকের বিরুদ্ধে কাজ করতে যদি না করি তাহলে কিন্তু এককভাবে আইন শৃঙ্খলা বাহিনী আমরা করে যাচ্ছি, কিন্তু সবার সহযোগিতা না থাকলে সেটা একদম আপনার প্রায়শই বলা হয়, সবসময় বলা হয়, পরিবারের সদস্য থেকে আরম্ভ করে সব জায়গায় আমরা অবাক হয়ে যাই যে সন্ধ্যার পরে অনেক জায়গায় ভার্সিটি গিলিতে দেখা যাচ্ছে গাঁজার গন্ধ পাওয়া যায়। সে ছেলে মেয়েদের সোশ্যালাইজেশন, তাদের প্রতি পরিবারের কি দায়িত্ব, তাদের প্রতি শিক্ষকের কি দায়িত্ব, সবাই যদি এগুলি নিয়ে কাজ না করি, আমরা তো চাই না যে উন্নত দেশ হবো আমরা। তো আমাদের একটি মাদকাসক্ত একটি যুব সমাজ নিয়ে আমাদের এটা করা আমাদের বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। সবাই মিলে যদি তাদের AKM হাফিজ আক্তার, গোয়েন্দা পুলিশের প্রধান, আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ। আপনার এত ব্যস্ততার মধ্য দিয়েও আপনি গণমাধ্যমকে সময় দেন যে বার্তাটি পৌঁছে যায় 16 কোটি 17 কোটি মানুষের কাছে। আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞতা এসএ টেলিভিশনের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকেও। আপনি সবসময় সোচ্চার থাকেন আপনার এই বিষয়গুলোতে। কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আপনাকে আপাতত ছেড়ে দিচ্ছি, তবে আবার আগামীতে কোনো অনুষ্ঠানে আপনার সঙ্গে আবারও খোলামেলা কথা বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। তিনি বলছিলেন সামাজিক দায়িত্ব, তিনি বলছিলেন পরিবারের দায়িত্ব, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছিলেন। আমি একটু প্রসঙ্গ পাল্টে কথা বলতে চাই অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম, মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক কর্মকর্তা, তার সঙ্গে। কিন্তু তার কাছে আমার যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে মিয়ানমারের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ নেই, মিয়ানমারের সঙ্গে আমাদের সামুদ্রিক বিরোধ নেই, মিয়ানমারের সঙ্গে আমাদের রাজনৈতিক বা ট্রেড ইমব্যালেন্স নিয়ে কোনো রকম বিরোধ নেই। কূটনৈতিক গ্যাপ আছে কি না মেজর ইমদাদ, যেখানে আমরা সীমান্ত এবং আমরা মাদক এবং রোহিঙ্গা দুটো বিষয়ে তারা আমাদের উপর প্রভাব বিস্তার করছে? ধন্যবাদ। আসলে মিয়ানমারের সাথে আমাদের সেই অর্থে কোনো ধরনেরই বিরোধ কখনো ছিল না।
যেটা আছে সেটা হচ্ছে মিয়ানমারের এক ধরনের ভয় বাংলাদেশকে নিয়ে, বিশেষ করে আরাকান অঞ্চলকে নিয়ে, রোহিঙ্গাদের নিয়ে এক ধরনের ভয় তাদের মধ্যে কাজ করে। সেই ভয় থেকে জাস্ট যেই জিনিসটা তাদের মনের মধ্যে, তাদের মাইন্ডসেটটা, সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক বাংলাদেশ সীমান্তে এক ধরনের উত্তেজনা এবং একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে রাখা। ভয়টা কি আমি সেটা আপনাকে বললে স্পষ্ট হয়। যে ভয়টা হচ্ছে যে ওখানে যে রাখাইনের যে ডেমোগ্রাফি, রাখাইনদের যে জন্মের হার এবং রোহিঙ্গাদের জন্ম হার, এটা তাদের একটা স্টাডিজেই তারা সামনে নিয়ে আসছে। সেটা হচ্ছে অনেক বেশি, অলমোস্ট সেখানে 0 ইকুয়াল রাখাইনদের, আর রোহিঙ্গাদের সেখানে ধরেন 3-4-5% গ্রোথ ওখানে বিদ্যমান একটা। সেই অনুযায়ী তাদের ধারণা হচ্ছে এক সময় এখানে রাখাইনরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে এবং আপনার এই যে রোহিঙ্গারা এক সময় সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে, এবং রোহিঙ্গারা তখন যদি তাদের এখানে স্বাধিকারের বা একটা স্বতন্ত্র আবাসভূমির দাবি তোলে, সেটাকে তখন কিন্তু আর কোনো অবস্থাতেই তাকে দমন করা মুশকিল হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। কারণ এমনিও তো আরাকান কখনো, ইট ওয়াজ নেভার বিন এ পার্ট অফ মিয়ানমার, বার্মা। এটা আরাকান ইয়মা দিয়ে বিভক্ত। 1884 এর দিকে এসে শুধুমাত্র কিছুদিনের জন্য তারা এই আরাকানকে দখল করতে পেরেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনি যেখানে বলছেন আমাদের সাথে ট্রেড নিয়ে কোনো তাদের সাথে ডিসপিউট নাই, আমাদের সাথে সীমান্ত নিয়ে কোনো ধরনের ডিসপিউট নাই, আমাদের অন্যান্য কোনো জিও স্ট্র্যাটেজি, জিও ইকোনমি নিয়ে তাদের সাথে কোনো কম্পিটিশন বা কোনো ধরনের সেখানে বিবাদ বিসংবাদ আমাদের মধ্যে নাই। সমুদ্র নিয়ে যেটা ছিল, সমুদ্র সেটাও আমাদের অ্যামিকেবলি সেটেল হয়ে গেছে। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়টা। তো আমরা যেটা করিনি, মেজর ইমদাদ, আপনার বক্তব্যতে পরিষ্কার হয়েছে আমাদের সঙ্গে কোনো রকম বর্ডার ডিসপিউট নেই, আমাদের সঙ্গে সাগরে কোনো ডিসপিউট নেই, আমাদের সঙ্গে ডিপ্লোম্যাটিক ডিসপিউটও নেই। তাহলে আমরা কি বলতে পারি বাংলাদেশ ইজ এ বিগ মার্কেট ফর মিয়ানমার টু ট্রেড ড্রাগস? সে ইয়েস অর নো? না, এইটা নো। আমি কেন বলি, এই যে ড্রাগের যে সেল প্রসিডস, এটা হয়তো সেখানে আমাদের দেশে যেমন যারা বিক্রি করে ক্যারিয়ার বা যারা সাপ্লায়ার, তারা যেমন এখানে একটা কমিশন পায়, মিয়ানমারের সেখানে সেই মিয়ানমারের অংশ কিছু একটা কমিশন তারা পায় শুধু। কিন্তু আমি শুরুতেই যে কথাটা আপনাকে বলেছিলাম, আপনার বিবেচনা, সেটা হচ্ছে এই যে শানেস্টেজের কোকাং অঞ্চল যেটা বলছে, চীন এবং বার্মার যে সীমান্ত অঞ্চল, যে অঞ্চলটা মিয়ানমারেরও ইয়ের মধ্যে নাই, প্রশাসনিক প্রভাবের মধ্যে নাই, সেখানে পুরোপুরি ওয়া আর্মির দখলে সেই অঞ্চলটা, তারাই এটা উৎপাদন করে, তারাই সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে। তার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য টার্গেট। এই জিনিসটাকে দমন করার জন্য মিয়ানমার এককভাবে পারবে না। বাংলাদেশকে অচিরেই আন্তর্জাতিক মাদক নিয়ন্ত্রণ যে সংস্থা আছে, তাদের সাথে বাংলাদেশকে এনগেজ হতেই হবে, এটা যদি দমন করতে হয়। জি মেজর ইমদাদ, চমৎকার একটি পরামর্শ। আন্তর্জাতিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ যে অথরিটি আছে তাদের সঙ্গে কোলাবোরেশন করে কাজ করতে হবে, এরকম একটি রিকমেন্ডেশন আপনি দিয়েছেন। হোপফুলি দ্য অথরিটি অফ বাংলাদেশ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার দ্যান মি। আমি একটু কথা বলতে চাই লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার, পশ্চিম অংশের আপনার পরামর্শটা কীরকম? অর্থাৎ দেশের পশ্চিমাঞ্চল দিয়ে আপনি বলছিলেন যে 75% গাঁজা অথবা ইয়াবা অথবা অন্য যেসব দ্রব্য আছে সেগুলো ঢোকে। আমরা লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার অত্যন্ত চৌকস একজন দেশপ্রেমিক অফিসার, তিনি অনেকগুলো অপারেশন করেছেন ভেরি সাকসেসফুলি। থ্যাংক ইউ মিস্টার জিয়া ফর ইউর সার্ভিস টু ইউর ফোর্স অ্যান্ড টু দ্য নেশন। আপনার কাছে পরিষ্কার জানতে চাই, আপনারা কতটা সুরক্ষা দিচ্ছেন আপনাদের ওই অঞ্চলকে? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট একটা ছোট সুসংবাদ দিয়ে শুরু করতে চাই। জাস্ট আমার টিম একটু আগে প্রায় 2 কেজি হেরোইন একটু আগে একটি অপারেশনের মাধ্যমে মানে আমরা কনফিসকেটেড করতে পেরেছি। আমি জাস্ট খবর পেলাম 5 মিনিট আগে। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন মাদক নিয়ন্ত্রণে আসলে দেয়ার ইজ নো ইজি ওয়ে, অ্যাবসলিউটলি। কারণ যদি ইজি ওয়ে থাকতো তাহলে ইউএসএ বা ওয়েস্টার্ন কান্ট্রিজ বা ইউরোপ তারা করতে পারতো, তারা কিন্তু করতে পারে না। সারা ওয়ার্ল্ডে কোনো কান্ট্রি বলছে না যে আমরা কমপ্লিটলি জিনিসটাকে ইরাডিকেট করতে পেরেছি, না, কিন্তু একটা কন্ট্রোলের ভিতরে রাখতে পেরেছি। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করছি, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, সবার সামনে বলতে চাচ্ছি আমরা আসলে সর্বোচ্চ চেষ্টা করছি যে যতখানি আমাদের পক্ষে সম্ভব। আপনি যদি বলেন যে পদ্ধতিগুলো কি বা কি কি পদ্ধতি অবলম্বন করা যায়, আমরা তো গ্রাউন্ডে কাজ করছি। যারা এই বিষয়ে কথা বলেছেন তারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দিয়েছেন, তারা অনেক জ্ঞানী। আমার কাছে মনে হয় দুইটা
অনেকগুলো যে পদ্ধতি বলছেন সেগুলোর বাইরেও আরো দুটো পদ্ধতি করা যায়। একটা হচ্ছে কি আসলে হার্ড লাইনে যেতে হবে, সিম্পল। আমি যদি ডিমান্ড মানে সাপ্লাইটাকে বন্ধ করতে চাই, হার্ড লাইনে যেতে হবে এবং হার্ড লাইনটাকে ফোকাসে রাখতে হবে। হয় কি ধরেন আজকে আমি মাদক নিয়ে চেষ্টা করছি, তারপরে একটি অন্য একটি ন্যাশনাল ইস্যু আসলো, তখন হয় কি ফোকাসটা হয়তো ওটাতে একটু শিফট হয়ে গেল, তারপর আরেকটি ন্যাশনাল ইস্যু আসলো, ফোকাসটা আবার ওটাতে শিফট হয়ে গেল। ওই ফোকাসটা যাতে আমরা ধরে রাখতে পারি না, ধরেন আমরা ফোকাস রাখলাম 3 দিন 5 দিন বা 1 সপ্তাহ বা 1 মাস, আমরা নিয়ন্ত্রণ করলাম, তারপর নতুন একটা জিনিস আসলে ফোকাসটা চেঞ্জ হয়ে যায়। আমরা যদি ফোকাসটা ধরে রাখতে পারি, ইট ক্যান বি এ ভেরি গুড সলিউশন যে আমরা ফোকাসটা কন্টিনিউ যদি আমরা এটা প্রেশারটা ধরে রাখতে পারি, তাহলে আমার কাছে মনে হয় বিসাইডস যে পরামর্শগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে সেগুলো বাদে আমরা যদি ফোকাসটা সবাই মিলে ধরে রাখতে পারি, আমরা অবশ্যই এটাকে উইদিন টলারেবল লিমিটে রাখতে পারবো। এখন হয়তো টলারেবল লিমিটের বাইরে আছে, আমরা এটাকে অবশ্যই টলারেবল লিমিটের ভিতরে রাখতে পারবো বলে আমি গ্রাউন্ডে যেহেতু কাজ করি, আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিলে ফোকাস থাকি, হার্ড লেনে থাকি, আমরা অবশ্যই জিনিসটাকে ফোকাস Excellent, Colonel Zia. Ground report is the ultimate report. Ground recommendation is the ultimate recommendation. Ground experience is the ultimate experience. দর্শক স্যার, মানে কর্নেল জিয়া যেটা বলেছেন আমি অ্যাবসলিউটলি তার সাথে একমত, কিন্তু বিষয়টা হচ্ছে যে ফোকাসটা অবশ্যই আমাদের রাখতে হবে। দ্যাট ইজ দি পলিসি অফ দি গভর্নমেন্ট। মানে জিরো টলারেন্স যখন বলছি আমি, তখন তো আসলে এটার ফুল ফোকাসটাই আসলে দেওয়ার কথা ছিল বা দেওয়া উচিত। এই জায়গায় একটা বড় লুফলও আছে, আমি বলবো আপনারা চিন্তা করবেন। এটা আমাদের মানে একাডেমিক জায়গা থেকে কথাটা বলছি যে আমার মনে হয়েছে যে র্যাব কাজ করছে, কোস্টগার্ড কাজ করছে, পুলিশ কাজ করছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে, কিন্তু আপনাদের মধ্যে কোঅর্ডিনেশন কতটুকু আছে ইন টার্মস অফ ডিফিউজিং ইনফরমেশন, ইন টার্মস অফ গেটিং আদার থিংস, যে এটা আমার মনে হয়েছে যে এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এই যে কোহেশন বা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিংয়ের মধ্যে যেটা আমি প্রথমে বলেছিলাম, সেটা আমার মনে হয় যে আপনার যদি সেই প্ল্যান অফ অ্যাকশন, আমরা কি বলি প্ল্যান অফ অ্যাকশন, আপনি যেটা বলেছেন হার্ডলাইন, আমি অ্যাবসোলুটলি একমত। এবং সে জায়গায় দেখেন ফোকাসটা আলটিমেটলি ক্যারিয়ারের মধ্যে, একমাত্র যারা বহন করছে তাদের ক্ষেত্রে। কিন্তু আপনি এই যে পোরাস বর্ডার, এই যে আসল জায়গাটা আসলে আমাদের কতটুকু আমরা আসলে ডেভেলপ করতে পেরেছি বা কতটুকুই ফোকাস করছি, ডক্টর জিয়া রহমান আপনার জায়গাটা আরো বেশি করে ফোকাস করা দরকার। বর্ডারের ব্যাপারটা খুব স্পেসিফিক। ডক্টর জিয়া রহমান, আপনার এই প্রশ্নটি নিয়েই আমরা ফিরবো এবং কর্নেল জিয়া এই ব্যাপারে ব্যাখ্যা দিবেন, কারণ আমরা বলছিলাম গ্রাউন্ড রিপোর্ট ইজ দ্য ফাইনাল রিপোর্ট, গ্রাউন্ড সিচুয়েশন ইজ দ্য ফাইনাল সিচুয়েশন, গ্রাউন্ড ডিসিশনস উড বি দ্য রিকমেন্ডেশন ফর টেকিং অ্যাকশনস। বিরতি। প্রিয় দর্শক, গত 6 বছরে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তো মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার এই যুদ্ধ ঘোষণাকে নিয়ে পশ্চিমা মিডিয়া সমালোচনা করেছেন, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছেন। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট বলছে ফিলিপাইনের পুরো অঞ্চল, পুরো এলাকা জুড়ে মাদকের বিস্তার, মাদক গ্রহণ, মাদক বিক্রি, মাদক সেবন সব কিছুই টলারেবল রিপোর্ট দিচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জানিয়েছেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। প্রিয় দর্শক, আপনারা যারা পশ্চিমা বিশ্বের মুভি দেখেন তাদের জন্য কয়েকটি নাম একটু স্মরণ করিয়ে দিতে চাই। আপনাদের নিশ্চয়ই পাবলো এসকোবারের কথা মনে আছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে মার্কোলা, ব্রাজিলের সেই বিখ্যাত দুর্ধর্ষ মাদক কারবারি, আপনাদের নিশ্চয়ই মনে আছে এরকম বিশ্বজুড়ে যারা মাদক নিয়ন্ত্রণ করত তাদের প্রত্যেকের ভাগ্যে অবশেষে কি ঘটেছিল সেই প্রসঙ্গে যেতে চাই না। গণমাধ্যমে সেটি দায়িত্ব নয়, শুধু স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করা গণমাধ্যমের দায়িত্ব। বিরতির আগে অধ্যাপক ডক্টর জিয়া রহমান প্রশ্ন তুলেছিলেন কোঅর্ডিনেশন নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা সরকারের অধিদপ্তরগুলো কি করছেন, এই প্রসঙ্গে আমরা উত্তর চাইব। লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান তালুকদার, অধিনায়ক র্যাব 5, ভেরি ডাইনামিক অফিসার। আবার থ্যাংক ইউ ভেরি মাচ স্যারকে, উনি যে একটি ইম্পর্টেন্ট কোশ্চেন করেছেন। উনি দুটো বিষয় তুলেছেন, আমি খুব শর্ট করে বলবো। একটা হচ্ছে ফোকাস, একটা হচ্ছে কোঅর্ডিনেশন। আমরা ফোকাস ধরে রাখছি, ধরেন আমাদের একটা মেইন জব হচ্ছে গিয়ে মানে মাদক নিয়ন্ত্রণ। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, পুলিশ আছে, বাট পুলিশের আরো অনেক কর্মকাণ্ড আছে, আমাদেরও আরো অনেক
ধরনের কাজ আছে, জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা, অস্ত্র নিয়ন্ত্রণ করা। তো সবকিছু নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি ফোকাস ধরে রাখতে, বাট হয়তো দেখা যায় যে হিউম্যানলি অলওয়েজ পসিবল হয় যে আমাদের পক্ষে ফোকাসটা কমপ্লিটলি ধরে রাখা। বাট আমি এটুকু এশিওর করছি র্যাব ফোর্সেস হিসাবে আমরা সবসময় আমাদের ফোকাসটা মাদকের উপরে রাখি। বাট এগেইন 100% ফোকাস আমি মাদকের উপর সবসময় দিতে পারবো না, এটাই স্বাভাবিক। বাট আমরা অবশ্যই আমাদের ফোকাসটা ধরে রাখছি। সেটা আমি এখন স্টেটটা দিচ্ছি না, স্টেটটা দিলে অনেক লম্বা হয়ে যাবে। সেটা দিলে আপনারা বুঝতে পারতেন যে আমরা কি পরিমাণ মাদক আমরা এখানে ধরছি। হ্যাঁ, শুধু আমরা পশ্চিমাঞ্চলে ধরছি তা না, পুরো র্যাব যদি ধরে প্রচুর পরিমাণে আমরা মাদক ধরছি। আমার বাকি বাহিনীগুলো সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, বলতে পারছি না। এবং 2 নম্বরে কোঅর্ডিনেশন, অবশ্যই আমাদের সব বাহিনীর ভিতরে ভালো কোঅর্ডিনেশন আছে। যেমন ধরেন বিজিবি যে বর্ডার 8 কিলোমিটার পরে তারা অপারেট করতে পারে না। বিজিবি যখন দেখে যে কোন একটি মাদকের তাদের ইনফরমেশন ছিল, বাট তারা ধরার আগেই মাদক হয়তো ভিতরে ঢুকে গিয়েছে, তো আমার সেখানে বিজিবির সাথে কোঅর্ডিনেশন, তারা আমাদেরকে হয়তো ফোন করে বলে যে একটা মাদক ঢুকে গিয়েছে, এই হচ্ছে এটা লিঙ্ক বা এই হচ্ছে এটা ইনফরমেশন, তো আপনারা ধরেন, বা পুলিশকে বলছে, তো পুলিশ গিয়ে ধরছে বা আমরা গিয়ে ধরছি, কোঅর্ডিনেশন আছে। তারপরও এগেইন সম্পূর্ণরূপে আমরা কখনোই জিনিসটাকে আমরা ধরতে পারছি না। আমরা তো ধরতে পারছি কত 30-40% or something like that, যেটুকু আমরা ধারণা করছি, তার বাকিটুকু আমরা ধরতে পারছি না, সবই হয়তো চলে আছে। আবার বলছি, আমরা যদি সবাই মিলে ফোকাস থাকি। কর্নেল জিয়া অনেক অনেক ধন্যবাদ। কর্নেল জিয়া, আপনি একটি বিষয় আজকে মিডিয়াতে ওপেন করলেন, সেটি হচ্ছে 30-40% ধরা পড়ছে, অনেক ধরা পড়ছে না। এই তথ্যটি নিশ্চয়ই ভয়ঙ্কর একটি তথ্য, এবং আপনি কোঅর্ডিনেশন এবং ফোকাস নিয়ে ডক্টর জিয়া রহমানের যে প্রশ্নটি ছিল সেটির একটি চমৎকার ব্যাখ্যাও দিয়েছেন। ফেয়ার এনাফ। আমরা একটু ঢাকার অবস্থান, অর্থাৎ ঢাকায় র্যাব কী ধরনের কাজ করছে সেই বিষয় নিয়ে অনেক ঊর্ধ্বতন অথরিটি আমাদের সঙ্গে আজকের অনুষ্ঠানের স্টুডিওতে আসতে পারেননি, ব্যস্ততার জন্যে আমাদের সঙ্গে ভার্চুয়ালিও থাকতে পারেননি, কিন্তু আমাদের অনুরোধে সাড়া দিয়েছেন দায়িত্ব পালনের জন্যে। তেমন দুজন আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, আমাদের রিপোর্টারদের সঙ্গে কথা বলেছেন। আমি প্রথমে একটু দেখতে চাই খন্দকার আল মঈন, অত্যন্ত পরিচিত মুখ, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, তিনি কথা বলেছেন এসএটিভি সংলাপের সঙ্গে। আপনারা জানেন র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই তার ম্যান্ডেটের আলোকে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। র্যাব এই পর্যন্ত প্রায় 1,20,000 মাদক চোরাকারবারিকে গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করেছে। বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনার পাশাপাশি সামাজিকভাবেও আন্দোলন গড়ে তুলেছে। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, এই মূলমন্ত্রে সামাজিকভাবে আমরা যুদ্ধ ঘোষণা করেছি মাদকের বিরুদ্ধে। আমরা সবাইকে অনুরোধ করেছি পারিবারিকভাবে, সামাজিকভাবে সবাই যেন মাদকের বিরুদ্ধে কাজ করেন। র্যাব বিভিন্ন জায়গায় জনসচেতনতামূলক কাজ করছে, আমরা সেমিনার করছি, আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছি, আমরা বিভিন্ন জায়গায় বিলবোর্ড, ব্যানার সহ বিভিন্নভাবে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছি। খন্দকার আল মঈন, পরিচালক আইন ও গণমাধ্যম শাখা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, আপনার বার্তাটি পরিষ্কার। আমরা কথা বলতে চাই যেই অধিদপ্তর সারা বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন এবং ডেডিকেটেড ডাইরেক্টরেট, সেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডলও আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলেছেন। আমাদের আজকের অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন ভিডিও বার্তার মাধ্যমে, তার ব্যস্ততা ছিল, আসতে পারেননি। আমরা তার বার্তাটিও আমাদের দর্শকদেরকে শোনাতে চাই। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মূলত 3টি কৌশল নিয়ে কাজ করে, একটি মোটিভেশনাল, একটি অপারেশনাল, আর একটি হলো হার্ম রিডাকশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এই 3টি সেক্টরে কাজ করে। অপারেশনাল যে কাজগুলো সেগুলো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী সেগুলো চালিয়ে যাচ্ছেন। মোটিভেশনাল যে কাজ সেটির আমার মনে হয় যে এটির ব্যাপকভাবে বৃদ্ধি করার সুযোগ রয়েছে। আর ট্রিটমেন্টের যে সুযোগ সেটি বাংলাদেশের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অধীনে যে 4টি ট্রিটমেন্ট সেন্টার রয়েছে এবং বেসরকারি যে 366টি ট্রিটমেন্ট সেন্টার রয়েছে, এগুলোর সক্ষমতা কিন্তু অত্যন্ত অপ্রতুল। যেহেতু মাদকাসক্ত ব্যক্তিদের বিষয়ে তার পরিবার ডিসক্লোজ করতে চান না, যিনি আসক্ত তিনিও ডিসক্লোজ করতে চান না, আত্মীয় স্বজন ডিসক্লোজ করতে চান না, নীরবে নিভৃতে তারা কাঁদেন এবং মুক্তি কামনা করেন। জি, এই যে নীরব থাকার দিন শেষ করতে চায় নতুন প্রজন্ম। গণমাধ্যমের দায়িত্ব রয়েছে, যারা সমাজে সচেতন রয়েছেন তাদের দায়িত্ব রয়েছে, পিতামাতা বা পরিবারের সদস্যদের দায়িত্ব রয়েছে।
আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে এসেছি, যেতে চাই যিনি ৭১-এ যুদ্ধও করেছিলেন দেশের সার্বভৌমত্বের জন্য, এখনও যুদ্ধ করছেন মাদকদ্রব্য এবং নেশা নিরোধ সংস্থা মানুষের হয়ে, মানুষ প্রতিষ্ঠা করে। দাদা, আপনার কাছে শুনতে চাই আপনার শেষ বক্তব্য। আমরা তাহলে করবোটা কি? লাগামটা আসলে ধরবে কে? লাগামটা আমাদের সবাইকেই ধরতে হবে। আসলে মাদক নিয়ন্ত্রণটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একার কাজ না, এটা কিন্তু একটা সম্মিলিত প্রচেষ্টা। এবং এই কথাই কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ বলছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং আপনার সংস্কৃতি মন্ত্রণালয় এবং অন্যান্য যেসব মন্ত্রণালয় আছে, সমস্ত মন্ত্রণালয়কে একত্রিত করে আমাদের একটা কমিটি আছে যেটা বলা হয় ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল বোর্ড, এবং সেটারও একটা সদস্য আমি। আমাদের প্রত্যেকের মিলিত প্রচেষ্টায় কিন্তু মাদক নিয়ন্ত্রণ সম্ভব। কারণ বাংলাদেশে আমাদের এখন এই ছেলে মেয়েদেরকে, আমাদের তরুণ যুব সমাজকে আমাদের কিন্তু একটু কালচারাল অ্যাক্টিভিটিসের মধ্যে আনতে হবে, তাদের গান বাজনা, খেলাধুলা, সংস্কৃতি চর্চার মধ্যে আনতে হবে। এবং ফ্যামিলির একটা বিরাট রোল এখানে রয়েছে, যেটা আমি মনে করি যে পারিবারিক বন্ধনগুলো আজকাল দেখা যাচ্ছে সমাজে অনেক বিঘ্ন হয়ে যাচ্ছে। ফলে পরিবারের সঙ্গে যে সন্তানের, বাবা মার সঙ্গে সন্তানের যে সম্পর্কগুলো আগে ছিল, আমরা সন্ধ্যার সময় বাসায় ফিরে এসে আমাদের পড়াশোনাগুলো বাবা মাকে বোঝাতে হতো, তারপরে আমরা ঘরে ফিরে পড়াশোনা করতাম, রাতে বাইরে যেতে পারতাম না। এই জিনিসগুলো কিন্তু এখন অভাব হচ্ছে। ছেলেমেয়েরা ঘন ঘন টাকা যাচ্ছে, তারা রাতে বাড়িতে ফিরে তারা ঘর বন্ধ করে রাখে, তারা খাবার টেবিলে একসাথে বসে না। এই যে কমিউনিকেশন গ্যাপগুলো হচ্ছে, এগুলো পিতামাতা কিন্তু দেখেও না দেখার ভান করেন। সুতরাং এইগুলো তাদেরকে চোখটা খুলতে হবে এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কাউন্সিলর নিয়োগ দিতে হবে, যাতে করে ছাত্রছাত্রীর মধ্যে পরিবর্তনগুলো যখন ধরা পড়ে, তার রেজাল্ট খারাপ হয়, তার অনুপস্থিতিগুলো হয়, তখনই যেন সেটাকে সর্ট আউট করা হয়। তার অর্থ হচ্ছে আপনি পরামর্শ দিচ্ছেন পরিবার থেকে, ঘর থেকে, পরিবারের সদস্যদেরকে ফার্স্ট সেফগার্ডটা তৈরি করতে হবে। আমাকে একটু কথা বলতে হবে একজন রাজনীতিবিদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। জানিয়েছিলাম এই অনুষ্ঠানে যোগ দিতে আকাশপথে উড়ে এসেছেন। তিনি অত্যন্ত জনপ্রিয় কক্সবাজার এলাকায়, কক্সবাজার জেলায় তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন আইডল পলিটিশিয়ান। আমরা একটা কথা রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা বলে থাকি, দুর্নীতি, সমাজনীতি, ধর্মনীতি, অর্থনীতি, সমস্ত নীতিকে যদি চেক অ্যান্ড ব্যালেন্স করতে হয়, হাত দিতে হয় রাজনীতিতে। কক্সবাজারের ডিসি রয়েছেন, এসপি রয়েছেন, পুলিশ রয়েছেন, কোস্টগার্ড রয়েছেন, বিজিবি রয়েছেন, সবাই রয়েছেন, কিন্তু সব কিছুর উপরে নিয়ন্ত্রণ থাকে রাজনীতির। আপনি সেই রাজনীতির মাঠের একজন কর্মী, আপনার কি বক্তব্য আছে আজকে? আমি যেটা মনে করি সেটি আপনার সাথে আমিও একমত, কারণ সব কিছুই রাজনৈতিকভাবে যেই সিদ্ধান্তটি হবে, আমাদের সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারগুলো, অর্গানগুলো সেটি বাস্তবায়ন করতে ওনারা কাজ করবেন, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে আসতে হবে। কক্সবাজার আমাদের যে রোডটা আছে মাদক, বিশেষ করে ইয়াবা পাচারের, এখানে কয়েকটা বিষয় আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে একটু জাতির কাছে একটু তুলে ধরবো। সেটি হচ্ছে যে আমাদের প্রথমে সীমান্ত দিয়ে আসে, সেটা হচ্ছে টেকনাফের যেটি নাফ রিভারে কিন্তু আমরা জেলেদের মাছ ধরা বন্ধ করছি, শুধুমাত্র সীমান্ত দিয়ে যাতে ইয়াবাটা না আসে। আমাদের যে জেলেরা মাছ ধরছে না, তারা বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছুদিন আগে আমরা সরকার বন্ধ করেছে, যে গরুর একটা ট্রানজিট আছে, যে গরু আসে, ওইটাও বন্ধ করা হয়েছে। ইয়াবা পাচারটাও বন্ধ থাকা, পাশাপাশি আমার দেশের গরুর যে নিজস্ব খামারে গরু উৎপাদনকে উৎসাহিত করা। আমার একটা অনুরোধ থাকবে, এবং আমি আইনশৃঙ্খলা বাহিনী যারা টেকনাফে এই মাদক নিয়ন্ত্রণের জন্য কাজ করে, ওনাদের সাথেও আমাদের অনেক আলাপ হয়েছে, যে একটি বর্ডার ট্রেড আছে টেকনাফ থেকে মিয়ানমারের যে শান স্টেটের, এটা আসলে বলতে গেলে কোনো বর্ডার ট্রেডই না। এখানে অল্প কিছু পেঁয়াজ আছে, যেগুলো আমাদের দেশের পেঁয়াজের যে আমাদের যে চাহিদা, সেই তুলনায় তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না। আর কিছু চাল আসে যেগুলো আমাদের জন্য খুব একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা না। কিছু কাঠ আসে, বার্মা টিম্বার বলে, ওগুলো না আসলেও আমাদের চলে। কিন্তু এই যে বর্ডার ট্রেডের মাধ্যমে, এটা কোনো লিগ্যাল কোনো এলসি খোলা হয় না, এগুলো খুব সামান্য টাকার এলসি খোলা হয়, তাও একটা ড্রাফটের মাধ্যমে। বাকি পুরা এই লেনদেনটা হচ্ছে হুন্ডির মাধ্যমে। এই হুন্ডিটাই হচ্ছে ইয়াবা আসার যাওয়ার যে লেনদেনের সারা, এই যে একটা সিন্ডিকেট বললেন, ড্রাগের যে একটা মাফিয়া চক্র, এরাই দুবাই, সিঙ্গাপুর, বিভিন্ন জায়গা থেকে
এই টাকাগুলো ডিল করে। আমার মনে হয় সরকার যদি বর্ডার ট্রেডটা বন্ধ করে আমরা মাদক ঢোকাটা অনেক বেশি আমরা বন্ধ করতে পারবো। এক্সিলেন্ট প্রপোজাল। আনকনভেনশনাল ট্রেডিংয়ের যে রুটটি অনেকে ব্যবহার করছে নিজেদের সুবিধার জন্যে, সেটি বন্ধ করার পরামর্শ দিয়েছেন নাজিবুল ইসলাম, সভাপতি, কক্সবাজার পৌর আওয়ামী লীগ। আপনাকে অনেক কৃতজ্ঞতা। আমি একটু যেতে চাই কাউসার সোহেলি আপনার কাছে এবং সোহান আপনার কাছেও। সেটি হচ্ছে আজকের আলোচনায় আপনারা অনেকগুলো নতুন ডাইমেনশনও পেয়েছেন। গণমাধ্যমের তো একটি ভূমিকা রয়েছে, সেই গণমাধ্যম রিপোর্টিং করছে। অ্যাওয়ারনেস ক্রিয়েটের জন্যে শুধুমাত্র কেন সরকারকে বিজ্ঞাপন দিতে হবে, সরকারকে প্রচারণা চালাতে হবে, সামাজিক সংগঠনকে প্রচারণা চালাতে হবে? গণমাধ্যম কি দায় এড়াতে পারে? কাউসার সোহেলি। না, গণমাধ্যম আমাদের প্রথম কাজ হচ্ছে তথ্য প্রকাশ করা, তথ্য পৌঁছে দেয়া। তথ্যটা আমরা পৌঁছে দিচ্ছি। যেমন আমি এমদাদ সাহেবের আমি পৌর মেয়র সহ মহোদয়ের কথা ধরেই বলছি, এখন কিন্তু সান দিয়ে ঢোকে না মাদকের নতুন রুট, কিন্তু সিত্তে প্রদেশ হয়ে বরিশাল রুট, সেখান থেকে আবার একটা নতুন রুট তৈরি হয়েছে নাইক্ষংছড়ি, যেটা এখন আর নদী পথে ঢোকে না, নাইক্ষংছড়ি হয়ে লামা হয়ে আলীকদম হয়ে মহেশখালী হয়ে ঢাকা আসে। ঢাকা আসার সময় আবার বিমান পথ ব্যবহার হচ্ছে। এই যে তথ্যর বিষয়টি, আমি নিজে রিপোর্ট করে এই তথ্য জানাচ্ছি। রৌমারি থেকে ঢোকে, মিয়ানমার বর্ডার বন্ধ হয়েছে, ইয়াবা বন্ধ হয়নি, এখন আসে উত্তরবঙ্গ হয়ে, আসে সাতক্ষীরা হয়ে, আসে যশোর হয়ে, সিলেটের জকিগঞ্জ হয়ে, রুট চেঞ্জ হচ্ছে। আপনি জনপ্রতিনিধি, আপনার দিকে আমি উদ্দেশ্য করে বলছি, এই তথ্য যেমন আপনাদের কাছে আসা জরুরি। একটা চালান ধরার পর গোয়েন্দা তথ্য কোথা থেকে আসে বা গোয়েন্দারা কতটুকু তৎপরতা কাজ করেন সেটা অবশ্যই ওনারা ভালো বলতে পারবেন। একটা চালান ধরবার পর গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর সবাই জানছে যে এই পথে নতুন করে আসছে। কেন আসছে? কারণ মার্কেট আছে, মার্কেট কিন্তু বন্ধ হয়নি। আগেই বলছিলেন রাশেদ কাঞ্চন ভাই যে আমাদের এখানে কিশোর গ্যাংশিপ, উত্তরায় যে বাচ্চাটি মারা গেল, 6 বছরের 6-এ পড়া ছেলেটি, সেই সময় তার যে মামলা হয়েছিল 11 জনের মধ্যে 11 জনই আসামির মধ্যে 11 জনই মাদক ব্যবহারকারী, এবং এদের মাধ্যমে এখন কিন্তু যুব সমাজে নাই, বিশ্ববিদ্যালয়ে নাই, এখন কিন্তু স্কুল টার্গেটেড, স্কুল থেকে মাদকটা ছড়িয়ে পড়ছে। এগুলো কিন্তু গণমাধ্যম বারবার প্রকাশ করছে, কিন্তু আসলে কতটুকু দায়িত্বশীল ভূমিকা অভিভাবক, দর্শক নিচ্ছেন সেটি আসলে তাদের উপর নির্ভর করে। গণমাধ্যম কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। জি, কাউসার সোহেলি, অনেক ধন্যবাদ। দুঃখিত সোহান খান, আমার হাতে সময় এই পর্যায়ে শেষ, আজকের মতো শেষ করতেই হচ্ছে। সবশেষ যেই তথ্যটি দিব সেটি হচ্ছে নারকোটিক্স অ্যাক্ট, যেটা 1990 সালে পাশ হয়েছিল, সেটি আবার পরিবর্তন করে পরিমার্জন করে নারকোটিক্স কন্ট্রোল বিল 2018-এর সবচেয়ে ভয়ঙ্কর এবং ভয়াবহ সিদ্ধান্তটি জানিয়ে দেওয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। অ্যাকর্ডিং টু দ্য নিউ ল, দ্য পানিশমেন্ট ফর ট্রান্সপোর্টিং, ট্রেডিং, স্টোরিং, প্রডিউসিং, processing, applying and using 200 grams of yaba or its sort of drugs, the penalty is death. আজকের অনুষ্ঠান এখানেই শেষ। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে এসএটিভি সংলাপে। শেষ বাক্যটি হচ্ছে, প্রধানমন্ত্রী ছেড়ে দেন না। শুভরাত্রি।